Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। ক্লাসে আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে পড়েছিলাম। কম্পোনেন্টস অফ কম্পিউটারের মধ্যে আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা আউটপুট ডিভাইস সম্পর্কে পড়ব। ওকে, আজকে আমাদের টপিক প্রথম হচ্ছে আউটপুট ডিভাইস সম্পর্কে পড়ব। দেখো, তো ফার্স্ট যেটা আউটপুট ডিভাইস আর ইনপুট ডিভাইস সম্পর্কে আমি বলেছিলাম যে যেখান থেকে আমরা যখন কম্পিউটারের মধ্যে কোনো রকম অপারেশন বা কাজ করে থাকি তখন সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া হয় ইনপুট ডিভাইসের মধ্যে, তারপর সেই ডেটাটা যায় আমাদের প্রসেসিং ইউনিটের মধ্যে, তারপর সেটা আউটপুট ডিভাইসের মধ্যে সেই কাজটা হয়ে থাকে, তাই তো? তাহলে এটা আমরা আগের দিন পড়েছিলাম এবং সেই হিসাবে আমরা ইনপুট ডিভাইসের যেসব ডিভাইস ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে তাদের সম্পর্কে আমরা জেনেছি। দেখো, তো নেক্সট আজকে আমরা শুরু করছি আউটপুট ডিভাইস সম্পর্কে, যে আউটপুট ডিভাইস কিভাবে কাজ পারফর্ম করে থাকে এবং কিছু এক্সাম্পল। An output device is that component for computer hardware that communicate the result of data is processed by computer and convert the digital information into a form easily read and understood by the humans. তার মানে যেটা আমরা আউটপুট ডিভাইস করে থাকি, আউটপুট ডিভাইস কি হয়, একটা কম্পোনেন্ট হয় যেখানে কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে যেটা কমিউনিকেট করে কাদের সাথে, রেজাল্ট অফ দ্য ডেটা দ্যাট আর প্রসেসড বাই এ কম্পিউটার অ্যান্ড ইট কনভার্টেড টু দ্য ডিজিটাল ইনফরমেশন। তার মানে বলেছিলাম যে আমরা যদি কোনো একটা জায়গায় 4+3 করি তাহলে ইজিক্যাল টু 7, এই অপারেশনটা কিন্তু কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করতে পারে না। কম্পিউটার কি করে, 4টাকে বাইনারি কোডে কনভার্ট করে, 3টাকে বাইনারি কোডে কনভার্ট করে অ্যাজ এ সামেশন হিসাবে শেষ 7 যেটা রিপ্রেজেন্ট করে সেটাকেও কিন্তু বাইনারি কোডে কনভার্ট করে। এবার আমরা যদি ইউজার এন্ট্রি করি 4+3, রেজাল্টে যদি বাইনারি কোডে আসে তাহলে আমাদের পক্ষে সেটা আবার বাইনারি থেকে কনভার্ট করা একটু চাপের ব্যাপার। সেই জন্য আউটপুট ডিভাইসের মাধ্যমে কি করে, তখন সেই 7 যেটাকে বাইনারি কোডে কনভার্ট করা হয়েছিল সেটাকে আবার আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয় যাতে আমরা সেটা ইজিলি বুঝতে পারি। তো ভেরিয়াস এই কাজটা বিভিন্ন আউটপুট ডিভাইস যেটা করে থাকে তার মধ্যে বেসিক্যালি এবং প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনিটর। ওকে, আমরা কম বেশি সবাই জানি মনিটর সম্পর্কে। মনিটর অর দ্য ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, এটা ভিডিইউ প্রায় অ্যাব্রিভিয়েশন এর মধ্যে আমাদের কিন্তু প্রায় পড়ে থাকে যে ভিডিইউ এর ফুল ফর্ম কি, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এই ভিডিও কি করা হয়, একটা মেন আউটপুট ডিভাইস হবে কম্পিউটার। দেখো, সবকিছুতে মনিটর বলো বা ডিসপ্লে কিন্তু সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করে। সাপোজ তোমার মোবাইল ফোন আছে কিন্তু মোবাইল ফোনের ডিসপ্লে খারাপ, তাহলে কি তুমি সেই মোবাইল ফোনটা ইউজ করতে পারবে? নিশ্চয়ই করতে পারবে না। তাই না, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বা মনিটর কিন্তু সবসময় আমাদের আউটপুট ডিভাইসের সবচেয়ে প্রথমে আসে। It forms images in the form of teeny dots known as the pixel. আমরা পিক্সেল সম্পর্কে কম বেশি প্রত্যেকের একটু একটু মানে জানা রয়েছে বা শুনেছি আমরা, কিন্তু পিক্সেল কনসেপ্টটা কি আমাদের কিন্তু ঠিকঠাক নেই। দেখো, পিক্সেল জিনিসটা কি, সাপোজ এই একটা স্ক্রিন, যে স্ক্রিনটা দেখাচ্ছি, দেখো এই একটা স্ক্রিন যেটার লেন্থ যে কোনো একটা রয়েছে, যে সাপোজ একটা কম্পিউটারের স্ক্রিন। এবার আমরা যখন দেখবে ইউটিউবে করি বা ভিডিও দেখতে যাই তখন দেখবে ওখানে লেখা থাকে যে 360p, 1080p, 720p, এই ধরনের লেখা থাকে। তাহলে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকে, কিন্তু কেউ কিন্তু ঠিকঠাক ভাবে এটাকে আইডেন্টিফাই করিনি বা জানতে চাইনি যে জিনিসটা কি, এই 360p কি, 720p কি, 1080p কি, এই জিনিসগুলো কিন্তু আমরা কখনো আইডেন্টিফাই করার চেষ্টা করিনি। এইটাকে বলা হয় পিক্সেল। জিনিসটা কি,
সাপোজ এই একটা যদি বক্স মনে করি, এই বক্সে আমি মনে করলাম এরকম ডট 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 বিভিন্ন লাইন রয়েছে, কিছু হরাইজন্টাল লাইন রয়েছে, কিছু ভার্টিক্যাল লাইন রয়েছে। তাহলে দেখো এইরকম ভাবে যদি রো, এইরকম ভাবে 1080টা রো থাকে, আর যদি এরকম ভাবে যদি 1440টা রো থাকে, আর 1080টা এরকম কলাম থাকে, তাহলে এখানের যে মিডলের যে ডট গুলো, সেই ডট গুলোর মানে এরিয়া যতটা ছোট হবে, এই জায়গায় যদি 360টা লাইন এরকম হরাইজন্টালি প্লাস ভার্টিক্যালি থাকে, তাহলে সেই গ্যাপটা কিন্তু অনেক বড় হবে। অর্থাৎ সেই জায়গায় একটা একটা এই যে ছোট ছোট এক একটা গ্যাপ, এই প্রত্যেকটা গ্যাপকে বলা হয় এক একটা পিক্সেল। ওকে, প্রত্যেকটা যে এই যে গ্যাপ, প্রত্যেকটা যে এই যে বললাম এই যে গ্যাপ, এই গ্যাপকে বলা হয় কিন্তু এক একটা পিক্সেল। তাহলে এই পিক্সেলের পরিমাণ যত ছোট বা টিনি হবে, তাহলে কিন্তু তত আমাদের যে ক্ল্যারিটি বলবো বা ডিসপ্লে বলবো, সেটা কিন্তু তত বেশি প্রমিনেন্ট হবে। এই জন্য আমরা 1080p পিকচার দেখলে এত বেশি ক্ল্যারিটি বা ক্লিয়ার ভাবে দেখতে পাই। তার জায়গায় যদি আমরা 360p বা 720p এর দেখি, সেই জায়গায় ইমেজটা কিন্তু অতটা বেশি ক্লিয়ার হয় না। ওকে, এটা কিন্তু এখন খুব তো 2160p চলে আসছে। এখন 4K আছে, 4K আছে, 4K রেজলিউশনের আছে। তোমরা হচ্ছে এতে যাবে যে এতে 4K ভিডিও করবে, এখন দেখবে যাদের একটু ফোন মোটামুটি ভালো 15-16 হাজার টাকার ফোন, তারা দেখবে ইউটিউবে যাবে, দেখবে 4K রেজলিউশনেরও ভিডিও দেখা যায়, কোনো অসুবিধা নেই। যেটা একটা মুভি ডাউনলোড করার সময় দেখবে যে 1080p এর মুভি যদি 3 GB হয়ে থাকে, সেখানে 4K মুভি হয়ে থাকে 35 থেকে 40 GB, ডাউনলোড করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটাকে দেখার জন্য আমাদের ডিসপ্লে ইউনিট দরকার। কারণ তোমাকে যদি তোমার বয়স হয়তো 60 বছর বা 70 বছর, তোমাকে যদি রয়্যাল এনফিল্ড চালাতে বলা হয়, তুমি কি চালাতে পারবে? তুমি ওখানেই হচ্ছে রয়্যাল এনফিল্ডের যে ধাক্কাটা দেবে, তাতেই তুমি হাওয়া হয়ে যাবে। তাহলে তোমার বডিরও সেই রকম আমাদের এবিলিটি প্রয়োজন। বলো। 4K মানে কত পিক্সেল হয় তখন? মানে তখন হচ্ছে হয় 4080 হয়, 4080 হয়, আর উপরটা হয় 6040, 6040 থেকে 4084, 4080। ঠিক আছে, 4K হয়ে থাকে। মানে 2000 হলে 1080p, মানে এটাকে 2K বলা হয়, মানে 2000-এর কাছাকাছি গেছে বলে 2K বলা হয়। তারপর হচ্ছে 1K হয়, যেটা 720p, তারপরে 3K, 4K, এইভাবে কিন্তু পরপর হতে থাকে। মানে এই জায়গার মধ্যে বেশি পরিমাণে পিক্সেল এন্ট্রি হয়ে থাকে। আচ্ছা, তো দেখো নেক্সট আমাদের যেটা ব্যাপার, নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, ওকে চলো, তো নেক্সট আমরা যেটা জানছি, যেটা এই পিক্সেল যেটাকে বললাম, যে এই যে ডট যেগুলো রয়েছে, এই দ্য শার্পনেস অফ দ্য ইমেজ ক্যান বি ডিটারমাইন্ড বাই দ্য নাম্বার অফ পিক্সেল। যেটা আমি বললাম যে পিকচারের শার্পনেস কিন্তু এভাবে যথেষ্ট বেশি বৃদ্ধি পায় যদি আমাদের নাম্বার অফ পিক্সেল বেড়ে থাকে। তো এরকম মনিটর আমরা বিভিন্ন টাইপে ভাগ করে থাকি। একটা হচ্ছে সিআরটি ক্যাথোড রে টিউব, আর একটা হচ্ছে ফ্ল্যাট প্লেন ডিসপ্লে। এই সিআরটি যেটা আগেকার দিনে টিভি বলো বা মনিটর গুলো ছিল, দেখবে সামনেটা হচ্ছে থাকবে আর পিছনে বড় একটা ঢাউসের মতো থাকে, একদম হয়ে থাকে, পুরোনো আমলের যে কম্পিউটার হয়ে থাকে সেগুলো সিআরটি মনিটর হয়। অনেকের বাড়িতেও আছে দেখবে টিভি, বড় টাইপের টিভি, মানে সেগুলো সিআরটি মনিটর আছে। ফুল ফর্মটা আমাদের মনে রাখতে হয় ক্যাথোড রে টিউব। তাহলে ইন সিআরটি display consists of the small picture element known as pixel determined by the resolution of the image. এই সিআরটি মনিটরের রেজলিউশন কিন্তু খুব কম হয়ে থাকে। The smaller are the pixel is better the image clarity of the resolution. Finite number of character can be displayed on a screen at once. The screen can be divided into series of character boxes serve as a fixed location where the standard character can be placed. Most screens are capable for display of 80 character that horizontally, 25 lines vertically. However, CRT has some disadvantage in the large size and its a high power consumption. তো সিআরটি মনিটরের ফুল ফর্মটা আমরা পড়বো, আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বলবো যে এর সাইজে বড় হয়, একটা অনেক জায়গায় রাখতে লাগবে, আর প্রচুর পরিমাণে হাই পাওয়ার কনজাম্পশন, মানে সিআরটি মনিটর লাগিয়ে রাখলে কারেন্টের বিল কিন্তু ভালোই আসবে। ওকে, এই দুটো কারণের জন্য সিআরটি মনিটর আমরা ইউজ করি না। আর এর একটা লিমিট রয়েছে, 80টা ক্যারেক্টার হরাইজন্টালি আর 25টা ভার্টিক্যালি ক্যারেক্টার থাকে। অর্থাৎ এর যে ডিসপ্লে রেজলিউশনটা 360 থেকে 720p এর মধ্যেই থাকে, ফলে যে পিকচার গুলো হবে সেটা কিন্তু ভালো চলবে না। ওকে, এই জন্য সিআরটি মনিটর কিন্তু প্রেজেন্টলি আর ইউজ করা হয় না।
এরপর যেগুলো ফ্ল্যাট প্লেন ডিসপ্লে মনিটর হয়ে থাকে, যেগুলো বর্তমান দিনে, তার মধ্যে আমরা এলসিডি, এলইডি, আবার এখন প্লাজমা ডিসপ্লে চলে এসছে, জিনিসগুলোকে একটু বলছি। The flat display overcome the disadvantages of the CRT. They have reduced volume, weight and the power required for the compared to the CRT. তাহলে এই যেগুলো ফ্ল্যাট হয় এখনকার, দেখবে সব টিভি বলো, যে মনিটর বলো, সেগুলো হচ্ছে প্লেন হয়ে থাকে। কিছু কিছু হয় কার্ভড হয়ে থাকে, সেগুলো কিন্তু কার্ভ ব্যাপারটা, সেগুলো কিন্তু প্লেন ডিসপ্লে মনিটরেরই কিন্তু ভাগ, সেগুলোকে কার্ভড টিভি বলে থাকে, কার্ভ মনিটর বলে। ওটা কিন্তু আলাদা কোনো ব্যাপার নয়, ওগুলো এই প্লেন সারফেস উইন্ডো মনিটরকেই একটু অন্যভাবে মডিফাই করা। ওকে, তো এই ফ্ল্যাট প্যানেল মনিটরের অ্যাডভান্টেজ কি? এখান থেকে প্রচুর পরিমাণে ইউজ করা হয়, কি প্রচুর পরিমাণে এখান থেকে কম ওয়েট হয়, কম ভলিউম হয় এবং কম কারেন্ট পড়ে। এই জন্য আমরা এখন আর 100 ওয়াটের বাল্ব ইউজ না করে আমরা এলইডি বাল্ব ইউজ করে থাকি পাওয়ার সেভ করার জন্য। দে কেম ইন ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজ। ইউ ক্যান হ্যাং দেম ইন ওয়াল ওয়ার উইথ ইউর ওয়ার them in a wrist. They are used to all modern calculation, video games, monitor, laptop, computer, graphics display, প্রত্যেক জায়গায় কিন্তু এখন এই ফ্ল্যাট প্লেন ডিসপ্লে। এই জন্য ফোন দেখো এখন হাউস ফোন হয় না, ফোন একদম প্লেন হয়। ল্যাপটপ বলো, মনিটর বলো, গ্রাফিক্স ডিসপ্লে যেগুলো হয়ে থাকে, ভিডিও গেমস, ক্যালকুলেশন, সবকিছু এই জন্য বর্তমানে ফ্ল্যাট প্লেন ডিসপ্লে ইউজ করে থাকে। এগুলো ফ্ল্যাট প্লেন ডিসপ্লে দুই ধরনের হয়, একটা হচ্ছে এমিসিভ ডিসপ্লে আর একটা হচ্ছে নন এমিসিভ ডিসপ্লে। এমিসিভ ডিসপ্লে, নন এমিসিভ ডিসপ্লে কি? ফ্ল্যাট প্লেনের মধ্যে আমরা বলে থাকি, দেখো এলসিডি আর এলইডি কিন্তু দুটো আলাদা টাইপের ফ্ল্যাট প্লেন ডিসপ্লে হয়ে থাকে। তাহলে দুটোই ফ্ল্যাট প্লেন ডিসপ্লের মধ্যে কিন্তু একটু আলাদা। এমিসিভ কি? দ্য এমিসিভ ডিসপ্লে কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু লাইট। ফর এক্সাম্পল, প্লাজমা প্যানেল, যেটা এখন সবচেয়ে বেশি ইউজ করা হয়, অনেকের ঘরে দেখবে প্লাজমা টিভি থাকে, তাকে সেখানে প্লাজমা প্যানেল ইউজ করা হয়। আর এলইডি ইউজ করা হয়, লাইট এমিটিং ডায়োড। ফলে এটা কি, দেখো এই এমিসিভ ডিসপ্লেটা এখন এখন কিন্তু মডার্নের ক্ষেত্রে এলইডি টিভি বা এই প্লাজমা টিভি কিন্তু এখন মডার্ন ইউজ করছে, এলসিডির ব্যবহার কিন্তু এখন অনেক কমে গেছে। ওকে, তার কিছু কারণ আছে, বলছি দেখো। এখানে যদি না লেখা থাকে আমি এক্সট্রা আলাদা করে একটা জিনিস বলে দেবো, যে the non-emissive display use optical effects to convert sunlight or light from some other sources into graphics pattern. এলসিডির ক্ষেত্রে কি হয়, যে লাইট যেটা আসে সে কনভার্ট অপটিক্যাল এফেক্ট করে সানলাইট এবং লাইট আদারের উপর, কারণ গ্রাফিক প্যাটার্নের উপর কিন্তু এফেক্ট করে। দেখো তোমরা যদি দেখবে কোনো সময় খেয়াল করবে, অনেকে খেয়াল করনি, খেয়াল করবে যে এলসিডি স্ক্রিন হবে, সেখানে হয়তো 4-5-6 জন বন্ধু মিলে কারো একটা ঘরে কম্পিউটার আছে বা এলসিডি টিভি আছে, বললে একসাথে বসে মুভি দেখবে। একজন সবাই তাহলে সোজাসুজি তো প্রত্যেকে বসতে পারবে না, কাউকে কোনাকুনি বসতে হবে, কাউকে সোজাসুজি বসতে হবে। তাহলে এখানে বসলে দেখবে এলসিডি যার টিভি আছে, যে সোজাসুজি বসবে সে কিন্তু পারফেক্ট দেখতে পাবে, কিন্তু যে কোন থেকে দেখবে তার মনে হবে লেখাটা একটু ব্লার হয়ে আছে, একটু আবছা হয়ে আছে, এই জিনিস কিন্তু দেখা যাবে। এলসিডির ক্ষেত্রে কিন্তু এলসিডি কিন্তু সবসময় এফেক্টিভ হয় কোনো কিছু সানলাইটের দ্বারা, অর্থাৎ যারা সোজাসুজি দেখবে তার সে কোনো রকম এফেক্ট পাবে না, কিন্তু যে অ্যাঙ্গেলে বসবে তার কিন্তু এফেক্ট হবে। কিন্তু এলইডির ক্ষেত্রে এই সমস্যা হবে না, যারা এলইডি স্ক্রিন আছে সেখানে এই কনে বসলেও সে যতটা ক্লিয়ার দেখতে পাবে, যে সোজাসুজি বসবে সেও ক্লিয়ারলি দেখতে পাবে। এটা এলসিডি এলইডির মধ্যে ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, আচ্ছা চলো এবার হচ্ছে 3D মনিটর। ইট ইজ দ্য টেলিভিশন দ্যাট কনভার্টেড ডেপথ অফ দ্য perception of the viewer 3D describe an image that provides the perception in the length. When 3D image are made interactive, then user feel involved with the sense. This is experience is called a virtual reality. আমরা জানি, দেখবে বিভিন্ন সময় 3D মনিটর কিরকম হয়, অনেকে দেখবে সে প্লে স্টেশন থাকে প্লাস সেই চোখের উপরে যে ভিআর পরে নেয়, তাই তো? এই যে ভিআর যেটা দেখবে ভিজুয়াল রিয়ালিটি, এটাকে যে ভিআর থাকে দেখবে প্রায় কিনতে পাওয়া যায় খুব বেশি দাম না, 150-200 টাকা দাম আছে। ফোন যদি ভালো থাকে ভিআর প্লেয়ার দিয়ে, সেইটা দিয়ে ফোনটাকে ঢুকিয়ে চোখের সামনে দিয়ে দিলে মনে হবে যেন তুমি 3D, একদম মনে হয় যেন ডাইনোসর এসে তোমাকে খেয়ে নিচ্ছে, পাহাড় থেকে লাফিয়ে যাচ্ছ, এরকম 3D ভিডিও থাকে। ভিজুয়াল রিয়েলিটি মানে তুমি এখান থেকে বুঝতে পারবে না যে তুমি অরিজিনালে আছো না হচ্ছে তোমার হচ্ছে এর মধ্যে মুভি দেখছো। তাহলে এরকম ভাবে ভিআর, যে অনেকে দেখবে 3D মুভি যেগুলো হয়ে থাকে সেগুলোই ভিআর দিয়ে চলে। এই জন্য 3D মুভি কেউ যদি হলে দেখতে যায় দেখবে
ঢোকার সময় একটা চশমা দিয়ে দেয়, 3D চশমা। সেটা খুলে দিলে তোমাকে মনে হবে এমনি সিনেমা চলছে, কিন্তু তুমি যদি সেই চশমাটা পরে দেখো তখন সেটা কিন্তু মনে হবে যে তুমি 3D মুভি দেখছো। ওকে, এবার আরেকটা আউটপুট ডিভাইসের মধ্যে ইনপুট জিনিস হচ্ছে প্রিন্টার। The printer is amongst the most common output device which is used for the print information on a paper. তাহলে আমরা কোনো কিছু যেমন মনিটরে আমরা কোনো জিনিস দেখতে পাচ্ছি, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু সেটা আমরা হাতে হার্ড কপি হিসেবে পাচ্ছি না। তাহলে কোনো কিছু জিনিসকে সেটা পাচ্ছি সফট কপি হিসেবে মনিটরে, কোনো কিছু আমরা হার্ড কপি হিসেবে পাওয়ার জন্য আমরা ইউজ করি যে আউটপুট ডিভাইস, সেটাকে বলে প্রিন্টার। এই প্রিন্টার দু রকম টাইপের হয়, একটা হয় ইম্প্যাক্ট প্রিন্টার আর একটা হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার। তো ইম্প্যাক্ট প্রিন্টার আর নন ইম্প্যাক্ট প্রিন্টার মানে কি? ইম্প্যাক্ট মানে কি, যেটাকে একটা দাগ বা ছাপ বলে থাকে, বা একটা সেখানে একটা ছাপ পড়লে তাকে বলা হয় ইম্প্যাক্ট প্রিন্টার। আর যদি কোনো কিছু ছাপ না পড়ে সেটাকে বলা হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার। তাহলে আমরা যদি একটু এক্সাম্পলের মধ্যে যাই তাহলে আমরা বুঝতে পারবো ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলা, নন ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলা। Impact printer, the printer that are print character by striking against ribbon and then once of a paper is called a impact printer. দেখবে আমরা যখন যে এর এক্সাম্পল, যখন ইম্প্যাক্ট প্রিন্টার আর লো কস্ট বাট দে হ্যাপেন্স ভেরি নয়েজি ডিউ টু দেয়ার লো কস্ট অ্যান্ড দেয়ার ইউজফুলনেস অফ বাল্ক প্রিন্টিং দ্য ফিজিক্যাল কন্ট্রাক্ট অফ দ্য পেপার প্রডিউস অ্যান ইমেজ। মানে কি, যেমন তোমরা যদি রেলওয়ে কাউন্টারে যাও, যখন দেখবে টিকিটটা বেরোয় তখন দেখবে সেখানে হচ্ছে এর উপর দেখবে ডট 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 করে থাকে, ওটা এক ধরনের ডট ম্যাট্রিক্স প্রিন্টার, এবং ওর উপর দেখবে আমাদের ওর উপরে একটা দাগের মতো পড়ে। মানে দেখবে শব্দ হবে, যেগুলো কম টাকাতে পাওয়া যাবে, লো কস্ট হবে কিন্তু ভেরি নয়েজি হবে। বা প্রিন্টিং প্রেসে যদি যাও দেখবে প্রিন্টিং প্রেসেও কিন্তু দেখবে প্রচুর শব্দ হয়ে থাকে। তাহলে এইগুলাই কিন্তু সেই জায়গায় ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়ে থাকে। ওকে, তাহলে এর এক্সাম্পল আমরা পড়বো যে ইম্প্যাক্ট প্রিন্টারকে আমরা এই যে ভাগ করে থাকি, যে আমি এই যে বললাম এখানে কিছু হয় ক্যারেক্টার প্রিন্টার, যে দোজ প্রিন্টার প্রিন্টস ওয়ান ক্যারেক্টার এট এ টাইম, দ্য ফার্দার ডিভাইডেড ইন্টু টু সাচ ডট ম্যাট্রিক্স প্রিন্টার অ্যান্ড এ ডেজি হুইল প্রিন্টার। তো প্রথমের দিকে এই যে ডেজি হুইল প্রিন্টার ইউজ করা হতো যখন ওয়ার্ল্ড ওয়ার চলতো, তখন বিশ্বযুদ্ধের সময় এই ডেজি হুইল প্রিন্টার ইউজ করা হতো। কি হতো, একটা হুইল এরকম চাকা থাকতো, সেই চাকা দিয়ে এর উপর পেপার যখন যাবে তার উপরে নিচে কালি লাগানো থাকতো। এবার যখন যাবে এর উপরে ক্যারেক্টার থাকতো, সেই ক্যারেক্টারের উপর দিয়ে যখন পেপার যাবে এটা স্ট্রাইক করবে যেই ক্যারেক্টারের উপর, ফলে সেই জায়গায় ধাক্কা মারার সাথে সাথে সেই ক্যারেক্টারটা পেপারে ফুটে উঠবে। এটা হচ্ছে ডেজি হুইল প্রিন্টার। খুবই স্লো ইউজ হতো, এই কারণে এটার প্রচুর ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আর এই যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার বললাম, এটা রেলের টিকিটে এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার ইউজ করা হয়। তোমরা যদি রেলের টিকিটটা যদি একটু ক্লোজ ভাবে সামনে থেকে জুম করে বা মানে হাতের কাছে নিয়ে দেখবে যে প্রত্যেকটা ক্যারেক্টার লেখার মধ্যে দেখবে বিভিন্ন ডট 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 আছে। আমরা যদি কম্পিউটার প্রিন্ট কোনো কিছু জিনিস দেখি, দেখবো কালি আছে, কোনো ডট বুঝতে পারবো না। কিন্তু রেলের যদি কোনো রকমের টিকিট তোমরা দেখি, যেগুলো আগের টিকিট না, সে ডাক টিকিট না, এখন যেই কম্পিউটারাইজ টিকিট হয়ে থাকে, একটু কাছে গিয়ে আতস্কাই দিয়ে দেখবে ভেতরে পুরো ডট 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 করে এই জিনিস হয়ে থাকে। মানে এ ক্যারেক্টারটা দেখবে লেখা থাকে এরকম করে, এ ক্যারেক্টারটা লেখা আছে এরকম এরকম ডট 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 এরকম করে করে এই ক্যারেক্টার লেখা আছে, দেখবে ডট করেই লেখা থাকে। তাহলে এই যে স্ট্রাইক গুলো হয়ে থাকে দেখবে এইরকম ভাবে লেখা থাকে, একটু খেয়াল করে দেখবে এইগুলো হয় ডট ম্যাট্রিক্স প্রিন্টার। তাহলে লেখাটা থাকে কিন্তু অ্যাজ এ ফর্ম অফ ডটেড থাকে। তো ডট ম্যাট্রিক্স প্রিন্টার বললাম, তো এটা দে আর মোস্ট পপুলার বিকজ অফ দেয়ার প্রিন্টিং ফিচার্স। দে কস্ট ভেরি লো. The each character is printed on the patterned dots and the head. The dots and the heads consist of a matrix of a size 5x7 printer. They hence called a dot matrix printer. Okay. Generally used যদি বলা হয় তাহলে আমরা বলবো রেলওয়ে কাউন্টার। রেলওয়ে কাউন্টারে আমরা এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার ইউজ করে থাকি। Daisy wheel printer, known as the daisy wheel printer, is the head lies on a wheel and pins composed of a character like daisy floater. This printer is used for word processing in an offices and offer very nice quality representation. এটা আগে ইউজ হতো, এখন আর ডেজি হুইল প্রিন্টার কিন্তু ইউজ হয় না। এবারে যে লাইন প্রিন্টার, বলো সেই বিল যেখানে কাউন্ট করা হয় ওখানে কি ইউজ করা হতো আগে? কোথায় বিল কাউন্ট বলতে? মানে কোনো হোটেলে টোটেলে ধরুন বিল কাউন্ট করা হতো, সেই একটা কাগজ বেরিয়ে আসতো যে লম্বা কাগজ, ওটা হ্যাঁ কি? হ্যাঁ
না, ওটা ওটা এখন হচ্ছে টোটালি ওটার ক্যারেক্টার আলাদা, ওটা এখন লেজার প্রিন্টারে ইউজ করা হচ্ছে, ওই জন্য দেখবে ওর যে ইঙ্কটা ইউজ করা হয় না, দেখবে তুমি হয়তো হোটেলে গেলে বা এটিএম কার্ডে গেলে তুমি দেখবে তোমাকে যে কাগজটা দেবে 1 মাস রেখে দাও, 1 মাস পরে দেখবে লেখাগুলো উড়ে যায়, বুঝতে পারছো? ওটা কিন্তু ডেজি হুইল না, ডেজি হুইলের এখন আর ইউজ হয়ই না, ওটা এখন লেজার প্রিন্টারে ইউজ করা হয়। এবং একদম কি বলবো মানে কি বলবো খুব কম, মানে কালি এমন কালি ইউজ করা হয় যেটা কিছুদিন পরে ভ্যানিশ হয়ে যায়। ওটা আমি বলছি একটু পরে, ওই প্রিন্টারটার কথা বলছি। আচ্ছা, এবার হচ্ছে লাইন প্রিন্টার। লাইন প্রিন্টার আর দ্য প্রিন্টার হুইচ আর প্রিন্ট ওয়ান লাইন এট এ টাইম, স্পিড অফ দ্য লাইন প্রেজেন্টেড বাই দ্য স্পিড অফ দ্য কার্টেজ ইউজ। এখন যে প্রিন্টার গুলো ইউজ হয় দেখবে, যে ইঙ্কজেট প্রিন্টার, এই যে এখানে বলছে দেখো, ড্রাম প্রিন্টার, চেন প্রিন্টার যেগুলো হয়ে থাকে, কি হয় যে যখন ক্যারেক্টার গুলো হয় দেখবে যে তোমরা এই মুভিটা দেখছো, এই তো রোবট মুভিটা দেখছো, দেখবে ওই রোবট, প্রথমে যে রোবটের রজনীকান্তের মুভিটা, যখন দেখবে সেই ঐশ্বর্য রায়ের পিকচারটা ড্র করেছিল, তখন দেখবে এরকম এরকম দাগ টেনে টেনে কিন্তু করেছিল, যে এরকম দাগ টানলো, এরকম দাগ টেনে 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 ক্যারেক্টারটা এমন ভাবে করলো যে সেটা একটা মানুষের মতো মূর্তি হয়ে গেল। তাহলে এই যে এক একটা ডটেড লাইন, এরকম লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইন বাই লাইন যদি প্রিন্ট হয়ে থাকে, সেটা কিন্তু লাইন প্রিন্টার বলে থাকে। এখানে কার্টেজ ইউজ করা হয়। এখনকার দিনে যে প্রিন্টার কিন্তু যেগুলো ইঙ্কজেট প্রিন্টার, যাতে কালি থাকে, সেগুলো কিন্তু এক ধরনের লাইন প্রিন্টার হয়ে থাকে। তাহলে এতে কি হয় যে লেখাগুলো দেখবে প্রিন্ট, কেউ যদি যখন প্রিন্ট হয় মেশিনটাকে একটু তুলে দিবে, দেখবে যে পরপর পরপর কিন্তু অ্যাজ এ লাইন হিসাবে ওটা কিন্তু প্রিন্ট হতে থাকে। ওকে, তাহলে এই লাইন লাইন প্রিন্টারকে দুটো ভাগে ডিভাইড করা হয়, একটা হচ্ছে ড্রাম প্রিন্টার, একটা হচ্ছে চেন প্রিন্টার। ড্রাম প্রিন্টার যেগুলো হয়, কল্ড দ্য প্রিন্টার লুকস লাইক এ ড্রাম শেপ ইজ কল্ড এ ড্রাম প্রিন্টার। দ্য ড্রাম সারফেস নাম্বার অফ ট্র্যাক থাকে, এই ট্র্যাক গুলোকে ইকুয়াল অফ দ্য সাইজ অফ এ পেপার। 132টা ক্যারেক্টার থাকে, 132টা ট্র্যাক থাকে, এ ক্যারেক্টার সাইজ সেট ইজ কম্পোজ অন এ ট্র্যাক। এইভাবে এই যে 48 ক্যারেক্টার সেট থাকে, যেটা কি করে, দিস প্রিন্টার প্রিন্ট বিটুইন 300 to 2000 লাইন পার মিনিট। এগুলো ভেরি হাই স্পিড ড্রাম প্রিন্টার হয়ে থাকে, যেগুলো মানে এখন মডার্ন হয়ে থাকে, যেগুলো মডার্ন প্রিন্টার, ড্রাম প্রিন্টার, এগুলো কিন্তু পরপর লাইন বাই লাইন 1 মিনিটে কিন্তু 300 থেকে 2000 লাইন এরকম প্রিন্ট করতে থাকে। ওকে, যেগুলো এখনকার দিনে যে ইঙ্কজেট প্রিন্টার হয়ে থাকে, সেগুলো কিন্তু ড্রাম প্রিন্টার হয়। কিছু হয় চেন প্রিন্টার, দ্য প্রিন্টার বিকজ অফ এ চেন বিকজ ইউজ সিন্স কল এ চেন প্রিন্টার। চেন প্রিন্টার কি পুরনো যে কালি টালি ইউজ করে থাকে, যেগুলো ওই প্রেসে ট্রেসে ইউজ করা হয়, সেখানে ওই চেন প্রিন্টার টাইপ ইউজ করা হয়, মানে ওখানে কালি দিয়ে দিল, চেনটা ঘুরছে, সেই জায়গায় স্ট্রাইক করছে, সেখান থেকে লেখাটা হচ্ছে, সেগুলো চেন প্রিন্টারের মধ্যে পড়ে। এবার এই যে কিছু হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার, এই যে যেটা আমি একটু আগে বললাম, দেখো ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার যেগুলো হয়ে থাকে, এগুলো নন ইম্প্যাক্ট প্রিন্টার হয়ে থাকে। যেগুলো এর মধ্যে ইঙ্কজেট প্রিন্টারের মধ্যে এই যে লেজার প্রিন্টার, যেগুলো নন ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলোকে বলবো, দ্য প্রিন্টার প্রিন্টস ইন দ্য ক্যারেক্টার উইদাউট এ ফিজিক্যাল কন্ট্রাক্ট ইন দ্য পেপার, উইদাউট স্ট্রাইকিং এগেন্স্ট এ রিবন অন এ পেপার, দিস প্রিন্টার প্রিন্টস ওয়ান কমপ্লিট পেজ অ্যাট এ টাইম, ইজ কল্ড এ লেজার প্রিন্টার। মানে কি, যেগুলো হচ্ছে এই যে জেরক্স মেশিন হয়ে থাকে, জেরক্স মেশিন কিন্তু এই এক ধরনের লেজার প্রিন্টারের মধ্যে, নন ইম্প্যাক্ট প্রিন্টার বা লেজার প্রিন্টারের মধ্যে পড়ে। এখানে বলা আছে দেখো, লেজার প্রিন্টার আর নন ইম্প্যাক্ট প্রিন্টার, দে আর ইউজ লেজার লাইট টু প্রডিউস ডটস নিড টু ফর্ম এ ক্যারেক্টার টু বি প্রিন্টেড অন এ পেজ। এই জন্য যখন একটা পেজ অ্যাট এ টাইমস হচ্ছে, তাহলে পেজ হিসাবে প্রিন্টের স্পিড অনেক বেশি হবে, কিন্তু কোয়ালিটি অনেক খারাপ হবে। এই জন্য আমরা যদি প্রিন্টিং মেশিন থেকে প্রিন্ট করি, তার কোয়ালিটি বেটার হয়, কিন্তু যদি জেরক্স মেশিন থেকে প্রিন্ট করি, তার কোয়ালিটি কিন্তু খারাপ হয়। এই যে লেজার প্রিন্টার ইউজ হয় জেরক্স মেশিনের ক্ষেত্রে, আর ইঙ্কজেট প্রিন্টার ইউজ হয় যেগুলো কম্পিউটারে হচ্ছে বিভিন্ন যেখান থেকে কালার ফটো বের করি যেসব মেশিন, সেগুলো হয় ইঙ্কজেট প্রিন্টার। দুটোই কিন্তু নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পড়ে। So inkjet printer is a new technology, non-impact printer. They print via spying small dots in one page. The inkjet printer produce very high quality output with presentable features. They are noisable printers, have many styles, printing modes available. They are also called a colored printer. আমরা এখান থেকে ছবি বের করতে পারি, বিভিন্ন প্রেসে বের করতে পারি ইঙ্কজেট প্রিন্টারের সাহায্যে। এগুলো প্রডিউস মাল্টিপল কপিজ প্রিন্টিং অলসো। আমরা এখান থেকে কম্পিউটার থেকে অনেক রকম অনেকগুলো প্রিন্ট বের করতে পারি, মাল্টিপল কপি বের করতে পারি। এবার আউটপুট ডিভাইসের মধ্যে যেমন মাইক্রোফোন আমরা ইনপুট ডিভাইস পড়েছিলাম, আউটপুট ডিভাইসের মধ্যে আরেকটা হচ্ছে হেডফোন। হেডফোন আমরা সবাই জানি, যেটাকে আমরা ইয়ারফোনও বলে থাকি, হেডফোন, ইয়ারফোন।
যেগুলো হার্ডওয়্যার ডিভাইস, হেডফোন আমরা যে কম্পিউটারে যেগুলো ইউজ করি হেডফোন বলি, আর ইয়ারফোন আমরা যেটা কানে ইউজ করে থাকি। তো আমরা সব ইয়ারফোনকেও হেডফোন বলি, হেডফোনকেও ইয়ারফোন বলি। তো বেসিক্যালি কিছু পার্থক্য থাকে, জেনারেলি জানলেই হবে। তো এগুলো হয় ডিভাইস আইদার প্লাগড ইন হয় অথবা ওয়্যারলেস হয়ে থাকে। তাহলে এগুলো আমরা এখনকার দিনে যে ব্লুটুথ হেডসেট হয়ে থাকে সেগুলো ওয়্যারলেস হয়ে থাকে। উইদাউট ডিস্টার্বিং এনিওয়ান আমরা যদি কোনো কিছু গান শুনতে চাই তাহলে আমরা সেই হেডফোন ইউজ করতে পারি। কিছু হয় ইউএসবি হেডসেট হয়ে যায় ফ্রম লজিটেক। কেন? লজিটেক একটা কোম্পানি, যে কোনো মাইক্রোফোন হয়ে থাকে। এবং কিছু হয় কম্পিউটার গেমিং এর জন্য, গান শোনার জন্য, মুভি দেখার জন্য আমরা হেডফোন ইউজ করে থাকি। আগে এগুলো হচ্ছে শুধুমাত্র ওয়্যার ইউজ হতো, এখন ওয়্যারলেস হয়ে গেছে। ব্লুটুথ হেডসেট আমরা জানি এর জন্য কম্পিউটারে আমরা ওইরকম ইউজ করতে পারি। কম্পিউটারে যদি ব্লুটুথ ক্যাচার থাকে তখন আমরা সেটা যদি ল্যাপটপে এন্টার করে দিই তখন আমরা ব্লুটুথ হেডসেট কানেক্ট করে নিতে পারি। স্পিকার, হেডফোন আমরা প্রাইভেটলি শোনার জন্য ইউজ করি। স্পিকার আমরা ইউজ করি যেটা কানেক্টেড টু দ্য কম্পিউটার সাউন্ড কার্ড, আউটপুট সাউন্ড জেনারেটেড বাই দ্য কম্পিউটার। ইট needs a sound card connected to the CPU generate sound via card used for the listening music being audible to the seminar etc. আমরা এই যে গান শোনার জন্য বা একসাথে হলের মধ্যে মুভি দেখার জন্য টিভিতে আমরা স্পিকার ইউজ করি। ভেরি ইম্পর্টেন্ট আরেকটা দেখো, প্রজেক্টর। এটা মডার্ন ইউজ কিন্তু খুব বেশি। আমরা কোনো কিছু যখন কাউকে দেখাতে চাই, একটা হল ঘরের মধ্যে 500 জন 1000 জন বসে আছে, সবাইকে কোনো কিছু একটা কম্পিউটারে যিনি রিপ্রেজেন্ট করতে চাইছি সেটা, বা একটা মুভি হলে গিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে চাইছি, তাহলে তাদেরকে তো একটা ছোট কম্পিউটার একটা স্ক্রিন বসিয়ে দিলে হবে না। বা যদি অত বড় এলইডি বা এলসিডি বসাতে চাই তখন সেটা যদি ভেঙে যায় আমাদের কিন্তু প্রচুর কস্ট বা খরচ পড়বে। এই জন্য সিনেমা হলে কি করা হয়, পর্দা ইউজ করা হয় এবং পর্দার উপরে প্রজেক্টর দিয়ে কি করা হয় তার উপরে ফেলা হয়, ফলে সে মুভিটা আমরা দেখতে পারি। তাহলে এই প্রজেক্টর ইজ আ আউটপুট ডিভাইস দ্যাট ক্যান take images generated by a computer and reproduce them as a large. ওকে, আচ্ছা শোনা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, তো প্রজেক্টর কি করে, একটা আউটপুট ডিভাইস যেটা জেনারেটেড বাই এ কম্পিউটার এন্ড রিপ্রোডিউস on a large, very large colored surface. For example, projector is used for meeting, help ensure all the participant to view information being presented. তাহলে আমরা বিভিন্ন যখন মিটিং এ যাই এক জায়গায় তখন মিটিং এ আমরা প্রজেক্টর ইউজ করি, অথবা মুভি দেখতে গেলে করে থাকি, বা কোনো কিছু রিপ্রেজেন্ট করতে গেলে আমরা কিন্তু প্রজেক্টর ইউজ করে থাকি। প্রেজেন্টলি এই অনলাইন ক্লাসেস এর ক্ষেত্রে প্রজেক্টর ইউজ করা হয় যে বিভিন্ন স্মার্ট ক্লাস নেওয়ার ক্ষেত্রে। ওকে, আচ্ছা চলো, এর মধ্যে কারো কোনো ডাউট, কোনো কিছু কোশ্চেন আসছে যদি বল। কোনো কিছু ডাউট, কোনো কোশ্চেন থাকলে বল। স্যার স্পিকার বলছে কানেক্টেড টু দ্য সিপিইউ, সিপিইউ এ কানেক্ট করা হয় কেন? এটা দেখি সিপিইউ এ কানেক্ট বলতে দেখো একটা জিনিস এখানে স্পিকারে দেখো এই জায়গায় ভালো কোশ্চেন একটা করেছো, যেখানে বলছে ইট নিড এ সাউন্ড কার্ড কানেক্টেড টু এ সিপিইউ। দেখো কোনো কিছু সিপিইউ এর সাথে কানেক্ট মানে এটা নয় যে সেটা ডাইরেক্ট প্রসেসরের সাথে যুক্ত হবে। আমরা দেখবে যখন সাউন্ড কার্ড ইউজ করে থাকি যেটা হচ্ছে একটা কেবল ইনসার্ট করি, সেটা কিন্তু ইনসার্ট হয় একটা মাদারবোর্ডের সাথে। মাদারবোর্ড আমরা জানি কম বেশি, মাদারবোর্ড কি হয়, এরকম একটা বোর্ড থাকে, সে বোর্ডের একটা মাঝখানে এখানে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে। এই জায়গায় দেখো ইউএসবি বিভিন্ন ব্লকেজ থাকে, ইউএসবি কার্ড থাকে, যে ইউএসবি যেখানে মোবাইল আমরা হচ্ছে কোনো কিছু পেন ড্রাইভ ঢোকানোর জন্য জায়গা এরকম এরকম বেরিয়ে থাকে, 3টে 4টে এরকম থাকে। তাহলে কি হয়, আমরা যে সাউন্ড ডিভাইসের যে অডিও এরকম একটা স্পিকার রইলো, তার জ্যাকটা কি করি আমরা কি করি এই ইউএসবি কার্ডে এন্টার করে থাকি। তাহলে সেটা কিন্তু কানেক্টেড হলো সিপিইউ এর সাথেই, তো কারণ এই পুরো মাদারবোর্ডটাকে মেনটেন করছে বা দেখভাল করছে কে, এই সিপিইউ দেখছে। এই জন্য সাউন্ড কার্ড কানেক্টেড টু এ সিপিইউ বলা হচ্ছে। বোঝা গেছে সরস্বতী? হ্যাঁ বুঝতে পেরেছি। সিপিইউ কে কন্ট্রোল করছে না বা গাইড করছে না, জাস্ট কানেক্টেড। জাস্ট কানেক্টেড। এই জায়গায় দেখো ইনফরমেশন, আমি একটা গান চালাতে বললাম, তাহলে গানটা আছে কোথায়, আমরা হার্ড ডিস্কে। তাহলে হার্ড ডিস্ক তো গানটা চালাতে পারবে না, হার্ড ডিস্ক থেকে গানটা র্যাম নিয়ে আসবে, র্যাম নিয়ে এসে প্রসেসরকে দেবে,
প্রসেসর এখান থেকে ইনফরমেশন দেবে যে তুমি এই ভায়া সাউন্ড কার্ড দিয়ে চালাও, তাহলে এই সাউন্ড কার্ড কি করলো, এটাকে চালিয়ে দিল। মানে আমাদের এর ক্ষেত্রেও বলো না, যদি আমাদের মাথাই যদি খারাপ থাকে, তোমাকে যদি কেউ এসে মারে, তুমি কি ঘুরে মারতে পারবে? মারতে পারবে না। মারার কাজটা হাত করবে, কিন্তু তাকে ইনফরমেশন বা ইনস্ট্রাকশন কে দেবে? আমাদের ব্রেন দেবে। তাহলে ব্রেন যদি খারাপ হয়ে যায়, ব্রেনের সাথে যদি ডিসকানেক্টেড হয়ে যায়, যে হাতের যে নার্ভ আছে তার সাথে যদি ব্রেনের ডিসকানেকশন থাকে, তাহলে মশা কামড়াক, মাছি কামড়াক, আর কেউ এসে খুনও করে দিক, তুমি হাতটাই তুলতে পারবে না, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। পুরো তাহলে আমাদের সমস্ত আউটপুট ডিভাইসে তো সিপিইউ কানেক্টেড হতে হবে। অবশ্যই প্রত্যেককে সিপিইউ এর সাথে কানেক্ট হতে হবে, যে কোনো ডিভাইস। সো প্রত্যেককেই মাদারবোর্ডের সাথে কানেক্ট হতে হবে, আর মাদারবোর্ড টোটালি একটা কম্পিউটার হচ্ছে, মানে মাদারবোর্ড টোটালি কন্ট্রোল বাই দা সিপিইউ। সিপিইউ এই জন্য পুরো কাজটা সিপিইউ করে থাকে, যে কোনো আদার পেরিফেরাল ডিভাইস ইনসার্ট করছি না, ভেতরের কোনো সফটওয়্যার কাজ করছে কিনা, সব দিকে নজর রাখে সিপিইউ। মানে এই জন্য সিপিইউ কে তো আমরা ব্রেন বলে থাকি না। আমরা পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল, প্রত্যেকটা জিনিস আমাদের মাথা কিন্তু কন্ট্রোল করে, তাই তো? সেরকম সেম ব্যাপার, সেম টেকনোলজি। ওকে, হ্যাঁ স্যার, চলো বুঝতে পেরেছি। তাহলে নেক্সট এবার দেখো সাম ইম্পর্টেন্ট পয়েন্ট। এক্সটার্নাল ডিভাইসেস সাচ অ্যাজ প্রিন্টার, কিবোর্ড আর কিবোর্ড অ্যান্ড দ্য মোডেমস আর নোন অ্যাজ দ্য পেরিফেরালস। আমি একটু আগে একটা কথা বলছিলাম পেরিফেরাল বলে, কথা বলতে বলতে আমি পেরিফেরাল কথাটা ইউজ করে দিয়েছিলাম, সেটা এখানে বলছে। দেখো, যে কোনো কিছু এক্সটার্নাল ডিভাইস, যেমন প্রিন্টার, কিবোর্ড, মোডেম, তারপর এখন হচ্ছে সাউন্ড ডিভাইস, এই যে আমরা ব্লুটুথ হেডসেট লাগালাম, প্লাস তোমার যদি জয়স্টিক বলি, প্রত্যেককে যেগুলো এক্সটার্নাল ডিভাইস হবে, যেগুলো আমরা বাইরে থেকে কানেক্ট করব কম্পিউটারে ইউজ করার জন্য, সেগুলোকে আমরা বলবো পেরিফেরাল। আচ্ছা, আমাদের বডির ক্ষেত্রে যদি কোনো রকম এরকম ভাইরাস যদি বাইরে থেকে আমার বডির মধ্যে প্রবেশ করে, তখন তাকে আমরা কি বলে থাকি? সায়েন্সের কোশ্চেন। ভাইরাস যদি বাইরে থেকে আমাদের বডিতে প্রবেশ করে, তখন আমরা তাকে কি বলে থাকি? অ্যান্টিজেন। একদম ভুল। অ্যান্টিজেন অন্য জিনিস। অ্যান্টিজেন বডির মধ্যে ফর্ম হয়, বাইরে থেকে যদি কোনো কিছু এরকম ভাইরাস ঢুকে, তখন আমরা তাদেরকে কি নামে জানি, কি বলি সেটাকে? সায়েন্সের কোশ্চেন একটা, জানা প্রত্যেকের উচিত। বাইরে থেকে যদি কোনো কিছু এলিমেন্ট, ভাইরাস তো নর্মাল ভাইরাস। না একদম নয়, ভাইরাসটা এক ধরনের ক্যারেক্টার, যেটা হচ্ছে ভাইরাস বলো, ব্যাকটেরিয়া বলো, যেগুলো আমাদের বডি থেকে বাইরে থেকে আসছে, তাদের স্পেসিফিক নাম। ভাইরাস হচ্ছে ব্যাপারটা হচ্ছে টুথপেস্ট আর কোলগেটের মতো ব্যাপার। কোলগেট একটা কোম্পানির নাম, কিন্তু জিনিসটা হচ্ছে টুথপেস্ট, তাই তো? সেরকম সেই জিনিসটাকে কি বলে, যেটা বাইরে থেকে আমাদের বডিতে প্রবেশ করে, যেটা আমাদের রোগ সৃষ্টি করতে পারে, কি বলে সেটাকে? না, টক্সিন। টক্সিন তো যেটা খারাপ জিনিস সেটাকে টক্সিন বলে। ভালো জিনিসও তো আমাদের বাড়িতে বাইরে থেকে আমাদের বডিতে ঢুকতে পারে, সেই সেই টার্মটাকে কি বলে? তোমরা জানো, নামটা শুনেছো, আমি বললে সঙ্গে সঙ্গে বলে দেবে। সেটাকে বলে প্যাথোজেন। শুনেছো প্যাথোজেন কথাটা? হ্যাঁ স্যার, শুনেছি। একদম, সেই প্যাথোজেন খারাপও হতে পারে, হার্মফুলও হতে পারে, আবার ইউজফুলও হতে পারে, কিন্তু বাইরে থেকে যে প্রবেশ করা থাকে আমরা তাকে প্যাথোজেন বলি। সেরকম পেরিফেরালও সেম জিনিস, যেটা বাইরে থেকে আমরা কোনো কিছু কানেক্ট করব, সেটা হচ্ছে পেরিফেরাল। ওকে, বোঝা গেছে? চলো, তো দ্য হায়ার দ্য রেজলিউশন অফ এ মনিটর ক্লোজ টুগেদার দ্য পিক্সেল। তাহলে এটাই আমি বললাম যে হায়ার রেজলিউশনের যদি মনিটর হয়ে থাকে, তার পিক্সেল গুলো একে অপরের ক্লোজ হতে থাকবে। এই দেখো, খুব কাছাকাছি যদি পিক্সেল থাকে, দূরে দূরে থাকে, তাহলে রেজলিউশন কম হবে, আর যদি খুব কাছাকাছি থাকে তাহলে পিক্সেল হাই হবে। এই জন্য কঠিনের ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে আমাদের যে অ্যাটম গুলো থাকে খুব কাছাকাছি থাকে বলে সেটা আমাদের স্ট্রং হয়ে থাকে। লিকুইড সলিড গ্যাসের ক্ষেত্রে একটু দূরে দূরে থাকে, লিকুইডের গ্যাসের ক্ষেত্রে অনেক দূরে দূরে থাকে, তাহলে সেটা উইক হয়। তাহলে হায়ার রেজলিউশন তখনই হবে যখন পিক্সেল গুলো খুব কাছাকাছি বন্ডেড থাকবে। The rate at which scanning is repeated in CRT is called a refresh rate বা the best position for। যে রিফ্রেশ রেট একটা বলে থাকে সিআরটির ক্ষেত্রে। যে রিফ্রেশ রেট জিনিসটা কি, যে রিপিট অফ এ স্ক্যানিং ইজ রিপিটেড ইন এ সিআরটি ইজ কল্ড এ রিফ্রেশ রেট। তোমরা আগেকার দিনের টিভি যদি কারো থাকে, দেখবে অনেক এরকম টিভি আছে, টিভি চলতে চলতে হঠাৎ দেখবে কি হয়, যে ছবিটা উপর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, আবার ছবিটা দেখবে মাঝে মাঝে ঝিলঝিল করে যাচ্ছে। তখন কি করি, আমাদের একটা থাকে, দেখবে যে শুরু দিয়ে একটা সুইচ থাকতো, এটা ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে আমরা ঠিক করতাম। করেছি আমরা কেউ পুরোনো দিনের টিভি? আগেকারের দিনে টিভি ছিল। আগেকার দিনে টিভি এরকম ছিল।
আগেকার টিভি কিন্তু এরকম ছিল, দেখবে ছবিটা উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, তখন একটা সুইচ থাকতো, সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা অ্যাডজাস্ট করতাম। এটা কি হতো, যে রিফ্রেশ রেট যেটা থাকে, মানে কি হয় যে যে পরিমাণে একটা ছবির পরে আরেকটা ছবি আসতে গেলে আগের ছবিটাকে মোছার প্রয়োজন রয়েছে, তাহলে সেই মোছার জন্য যদি ঠিকঠাক রেটে স্পিডে, যে 1 মিনিটে 10টা ছবিকে মুছতে হবে, এবার সে যদি 10টা ছবি না মুছে 9টা ছবি মুছে, তাহলে একটা ছবির ইমেজ স্ক্রিনের উপর রয়ে যাবে, তখন সেই রিফ্রেশ রেট যদি কমে যায়, ছবিটা তখন ঝিলঝিল করতে থাকবে। ঠিক আছে, এই কন্ট্রোল করার জন্য সুইচ থাকে, সেটাকে রিফ্রেশ রেট বলে। The tail towards the user is the best position for operating the mouse। যে মাউস যখন ইউজ করি তখন মাউসের যে টেল থাকে সেটা কিন্তু ইউজার বেস্ট পজিশন ফর অপারেটিং দ্য মাউস। তাহলে মাউস আমরা সোজাসুজি ইউজ না করে যদি উল্টো দিকে ইউজ করি, তখন মাউস কিন্তু ঠিকঠাক ইউজ হবে না। যে তার যেটা থাকে সেটা সামনের দিকে থাকবে, টেল যেটা থাকে, যে এর যে লেজটা থাকে, সেটা কিন্তু বেস্ট পজিশন হয় ইউজারের মাউসের ইউজ করার জন্য। আমরা জানি যে মাউস যদি এরকম করে হয়ে থাকে, তাহলে মাউসের এই দিকটা থাকে টেলের মতো, এটা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট থাকে, এই টেলের মতো যে ইউজ হয়, এই টেলের দিকটা কিন্তু বেস্ট পজিশন হয় মাউস অপারেটিং। এবার এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, মাউসটাকে যদি উল্টে দিই, এরকম যদি করে রাখি, তাহলে কি আমরা কম্পিউটারটাকে ইউজ করতে পারবো? দেখবে ভুলভাল আমাদের কাজ হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার দেখো নেক্সট আমরা যেটা বলছি, মেনটেনিং এ কম্পিউটার সিস্টেম। এবার আমাদের কম্পিউটারের ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস তো জানলাম, এবার আমরা কম্পিউটারের সিস্টেমটাকে কিভাবে মেনটেন করব। We must ensure that a computer is well looked after. It can only run smoothly if it is protected valuable from malicious virus which can be wreak havoc or on the PC or a Mac। তাহলে কম্পিউটারকে আমাদের মেনটেন করার দরকার আছে, বিভিন্ন ধরনের ভাইরাস থাকে যেগুলো কি করে আমাদের কম্পিউটারকে এফেক্ট করতে পারে, ইনফরমেশন চুরি করতে পারে, এই জন্য আমাদের কম্পিউটারের সিস্টেমটাকে মেনটেন করা খুব প্রয়োজন। Computer that became overloaded, all the vulnerable to virus can freeze or crash। তাহলে আমাদের ফোনেও যখন দেখবে ভাইরাস ঢুকে যায়, তখন দেখবে ফোনটা প্রায় হ্যাং করছে বা স্লো হয়ে যাচ্ছে। কম্পিউটারের সেম ব্যাপার, যদি ভাইরাস ঢুকে যায় কম্পিউটার দেখবে ক্র্যাশ করবে, একটা সফটওয়্যার চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, একটা গেম চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, একটা মুভি চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, বা একটা কাজ করলাম সেভ করার আগে হঠাৎ করে বন্ধ হয়ে গেল কম্পিউটার, ওকে, বা সফটওয়্যারটাই বন্ধ হয়ে গেল। তাহলে এইরকম ওভারলোডের কারণেও হতে পারে। যে ওভারলোড মানে কি, সাপোজ কম্পিউটারের ক্ষমতা রয়েছে যে একটা মাইক্রোসফট ওয়ার্ডকে, যে ওয়ার্ডের 2003 ভার্সন চালানো, তুমি তাতে যদি 2007 লাগিয়ে দাও, তখন কম্পিউটারে চলবে না, সে ক্র্যাশ করে যাবে। তাহলে তোমাকে যদি সেম ব্যাপার, তুমি হচ্ছে 10 কেজির একটা বস্তা তুলতে পারো, তোমাকে যদি 50 কেজির বস্তা দিয়ে দেওয়া হয়, তুমি কি করে পড়ে গিয়ে ঘাটটার ভেঙে নিয়ে পড়ে যাবে। তাহলে সেই ব্যাপার, ওভারলোড কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে ক্র্যাশ করতে পারে। This can lead to a loss of information। The loss of information হতে পারে যে যদি কাজ করতে করতে সেভ না করি, সেটা ডিলিট হতে পারে, বা কোনো একটা জায়গা, সেই জায়গা ব্রেক করতে পারে। ভেবে দেখো তুমি হচ্ছে হাত তুলছো, হাতটা যদি হঠাৎ করে ভেঙে যায়, তাহলে তুমি কিছু 10 কেজি তোলো, তার জায়গায় 50 কেজি তুলতে গিয়ে তোমার হাতটাই ভেঙে গেল। তাহলে হাতটা ভেঙে গেলে তোমার সে হাতটা আবার অনেক দিন লাগবে ঠিক হতে, তাহলে সেই জায়গা আবার নতুন করে হাত লাগাতেও হতে পারে। আমাদের বডির ক্ষেত্রে যেমন আলাদা করে পার্ট লাগাতে সেরকম পারি না, কম্পিউটারের ক্ষেত্রে লাগাতে পারি, সেক্ষেত্রে টাকা লস প্লাস ইনফরমেশন লস হবে। হ্যাকার্স হু হ্যাক প্রফেশনালি ক্যান বি এ থ্রেট টু দ্য কম্পিউটার। যারা হ্যাকার হয়ে থাকে, আনঅথরাইজড অ্যাক্সেস করে থাকে, যে তোমার কম্পিউটারের পাসওয়ার্ড কেউ জানলো, অথবা তোমার কম্পিউটার আলাদাভাবে সে ঢুকলো, এটাকে হ্যাকিং বলে থাকি। আমাদের ডেটা থেকে, ফোন থেকে, কম্পিউটার থেকে ইনফরমেশন চুরি করতে পারে। দেয়ার আর সাম এক্সট্রিমলি sophisticated and technology advanced group of individuals who are hacked them and can destabilize operating system and bring computer network crashing down। এটা দেখবে প্রায় দেখবে অনেকের কম্পিউটারের সার্ভার ডাউন হয়ে যায়, ক্র্যাশ করে যায় কম্পিউটার, তো এই হ্যাকাররা কিন্তু এই জিনিসগুলো করে থাকে। This can also lead to a slow computer. Each time a web page is open on an attachment is downloaded, certain data on a computer gets collected. Much of it is not needed to the user again. That data gets closed up when you have hard drive and can affect your computer performance if you don't do a spring clean once. If your computer must be given a general assessment every couple of months, a general assessment should be done more frequently, around once a month, if your computer is used a lot। তাহলে দেখো
তোমার একটা ঘর আছে, তুমি একটা রুমে থাকো, সেই রুমে তুমি মাসে একবার করেও ঝাঁট দাও না, বা কোনোদিনই ঝাঁট দাও না। সকালে উঠো, প্রত্যেকদিন বাইরে চলে গেলে, রাত্রিবেলা এসে আবার শুয়ে পড়লে, কোনোদিন ঘরে ঝাঁট দাও না। 1 মাস পরে সে ঘরটা থাকার মতো যোগ্য থাকবে? নিশ্চয়ই থাকবে না। বা তুমি সেখানে দেখলে ধুলোই হবে, খাবার রেখে গেলে ধুলো পড়ে গেল, তাহলে সেটা থেকে তোমার শরীর খারাপ হলো। সেম ব্যাপার, কম্পিউটার যখন প্রচুর ইউজ করা হবে, তখন কম্পিউটারের মধ্যে কিছু সফটওয়্যার ইউজ করতে হয়, যেই সফটওয়্যার গুলো কি করে, তোমার হচ্ছে কম্পিউটারটাকে ক্লিন করার জন্য ইউজ করা হয়। যেরকম আমি তোমাদের একটা সফটওয়্যার দেখাচ্ছি, এই দেখো আমি যে ক্লিন বলে এখানে লিখলাম, ক্লিন বলে লিখতে দেখো এখানে ডিস্ক ক্লিন আপ বলে একটা সফটওয়্যার চলে এলো। তাহলে ডিস্ক ক্লিন আপ যখনই চলে এলো, এখানে বলছে তুমি সি ড্রাইভ, ডি ড্রাইভ যে স্ক্যান করতে চাও, আমি সঙ্গে সঙ্গে এটা ওকে করে দিলাম। তখন দেখো এ স্ক্যান করে আমার বলবে যে আমার কম্পিউটারের মধ্যে কি কি ইনফরমেশন আছে, বা কোন কোন জায়গার মধ্যে কি কি রয়ে গেছে। দেখো এ এখন ক্যালকুলেটিং করছে যে কোন কোন জায়গায় সিস্টেম এরর রয়েছে, প্রত্যেকের কি কি রয়েছে। তাহলে এই জিনিসটা ও ক্যালকুলেট করে আমাকে বলবে যে আপনার কম্পিউটারে এই জায়গায় সিস্টেম এরর রয়েছে, এই জায়গায় কিছু ক্যাচ ফাইল রয়েছে, এগুলো ও কিন্তু ক্যালকুলেট। এবং এর দেখো উপরে সিম্বলটা লক্ষ্য করো, এটা ঝাঁট দেওয়ার মতো একটা সিম্বল কিন্তু দেখা যাচ্ছে। এই ঝাঁট দেওয়াটা আমাদের অন্তত মাসে একবার করতে হবে। আর যাদের কম্পিউটার একটু বেশি ইউজ হয়, তাদের কিন্তু সপ্তাহে একবার করা ম্যান্ডেটারি, বা যদি বেটার হয় প্রতিদিন অন্তত একবার যদি করে নিতে পারি, তাহলে কিন্তু এটা হবে না। তাহলে দেখো আমি অনেকদিন করা হয়নি, এই কারণে দেখো এটা ক্যালকুলেশন করতে বা ক্যালকুলেট করতে অনেক টাইম নিচ্ছে। এবার এই দেখো এত কিছু হলো, এখান থেকে যখন চলে এলো দেখালো এই রিসাইকেল বিনে 0 MB সিস্টেম লগ ফাইল রয়েছে, কিছু টেম্পোরারি ইন্টারনেট ফাইল, টেম্পোরারি ফাইলস রয়েছে, এইরকম দেখো প্রচুর জিনিস রয়েছে। তাহলে এইভাবে জমে জমে আমার ক্যাশ এরকম প্রায় 354 MB দেখো এরকম আমার ক্যাশ জমে গেছে। তাহলে আমি যখন এটাকে ওকে করব, তখন আমার যে ক্যাশ ফাইল রয়েছে দেখো সেগুলাকেও ক্লিন করছে। ক্লিন করছে তার মানে আমার কম্পিউটারটায় যে যত ধুলো টুলো রয়েছে সেগুলোকে আমার এখান থেকে ডিলিট করে দিই। এতে কিন্তু আমাদের কোনো ডেটা লস হবে না, ঘরটা পরিষ্কার হবে। ওকে, তো এটা কিন্তু আমাদের জানা দরকার, কম্পিউটারের এই মেনটেনেন্স ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো এটা ক্লিন করে নেবে, ক্লিন করে আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো এবার দেখো একটা ইনফরমেশন আমাদের খুব ইম্পর্টেন্ট, ব্যাকআপ। এই কথাটা আমরা প্রায় ইউজ করি যে আমার হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে, ব্যাকআপ করা ছিল না। আবার অনেকে বলে দেখো আমার ব্যাকআপ করা ছিল, আমি সব ডেটা পেয়ে গেছি। এই ব্যাকআপ জিনিসটা কম্পিউটারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু গেট ইনটু এ হ্যাবিট অফ ব্যাকআপিং ইউর ফাইল টু এ রেগুলার বেসিস। দেখবে প্রত্যেকের, দেখবে যদি হোয়াটসঅ্যাপ থাকে, দেখবে প্রত্যেকদিন অনেকেরই ফিচার্স অন করা আছে, অনেকেই অন করে রাখে না। বেটার হয় দেখবে রাত্রি 2টার সময় বেশিরভাগ সবার দেখবে হোয়াটসঅ্যাপ হ্যাজ বিন ব্যাকআপ। হোয়াটসঅ্যাপ কি করে, টোটাল চ্যাটটাকে ব্যাকআপ করে রাখে। তাহলে এই ব্যাকআপ করার জন্য কি হয়, যে তোমার ফোন যদি হঠাৎ করে হারিয়ে যায় বা ভেঙে যায় বা কোনো কিছু হয়ে যায়, তাহলে সেই ব্যাকআপ থাকলে সেই ডেটাগুলো অলরেডি একটা জায়গার মধ্যে সেভ থাকে। তাহলে তুমি সেই সেভ জায়গা থেকে তুমি আগের মতো ইউজ করতে পারবে। কারণ একই কথা, যে এরকম ব্যাপার আমরা যদি সবসময় ভাবি যে খারাপ কোনো ব্যাপার, ও আমার সাথে তো কোনোদিন হবে না, এই যে কোভিড হচ্ছে, ও আমার তো কোনোদিন হবে না, এটা যদি কেউ ভাবে, তার কিন্তু সব থেকে আগে সে বেশি অ্যাফেক্টেড হবে। এই জন্য আমাদের সবসময় সেফ থাকা প্রয়োজন, ব্যাকআপ নিয়ে রাখার জন্য। ফাইল কেন, সমস্ত কিছু জায়গায় আমাদের ব্যাকআপ কিন্তু সবসময় প্রয়োজন। This means having a recent copy of important data held onto our computer. The important document on your system involve legal document and personal files such as photo album. প্রায় দেখবো অনেকের ফটো হঠাৎ করে ডিলিট হয়ে যায়, যদি ব্যাকআপ করা থাকে সেই ফটোগুলোকে আবার রিকভার করা যায়। এবার প্রেজেন্টলি অনেক সফটওয়্যার আছে, যদি ব্যাকআপ করতে ভুলেও যাও তাহলে কিন্তু সেই ডেটাগুলোকে নিয়ে থাকে। সেটা হয় ওরিয়েন্টেশন একটা ব্যাপার থাকে, ডেটা ব্যাকআপ থাকে, ব্যাকআপের হচ্ছে কি বলো ওই ডেটা রিকভারের একটা ব্যাপার থাকে, যেটাকে রিকভারি ডেটা বলা হয়। যদি হঠাৎ করে তোমার যদি হার্ড ডিস্ক খারাপ হয়ে যায়, তাহলে তোমার হয়তো ব্যাকআপ করা নেই, তুমি কিন্তু ডেটাকে রিকভার করতে পারো বাই এ সফটওয়্যার, একটা সফটওয়্যার দিয়ে তুমি কিন্তু সেটাকে রিকভার করতে পারো। ওকে, যেটা জেনারেলি প্রফেশনালরা করে থাকে, আমরা চাইলে আমরাও কিন্তু একটা সফটওয়্যার ইনস্টল করে এটা করতে পারি। বা পেন ড্রাইভ হয়তো হঠাৎ করে ডিলিট হয়ে গেছে, ফোন হয়তো হঠাৎ করে ফরম্যাট মেরে দিয়েছো, একটা সফটওয়্যার ইনস্টল করে সেই ডেটাগুলো কিন্তু ঘুরে পাওয়া যায়। You can copy your file in a USB memory stick, অথবা USB memory stick don't have enough space to store. They can quite expensive to buy. Then they have a popular, become their popularity has been easy to use. The USB memory stick এ আমরা রাখতে পারি, বা মেমোরি কার্ড পেন ড্রাইভে আমরা রাখতে পারি,
প্রেজেন্টলি ব্যাকআপের জন্য সব থেকে বেশি ক্লাউড টেকনোলজি এসেছে, সেটা একটু পরে হয়তো আমাদের রয়েছে ক্লাউড টেকনোলজি, সেখানে আমরা দেখবো। ব্যাকআপের জন্য আমরা ফোনে আমরা কপি করে এক্সট্রা করে রাখতে পারি, অথবা আমরা বিভিন্ন গুগল ফটোজ, গুগল ড্রাইভেও রাখতে পারি। Disk imaging is one of the most effective method of backupping data. There is more expensive method, as it was only the fail fall safe method and restoring everything in your computer if you lose everything on your hard drive. Without the advent of a various online backup, you can enlist in the storage on computer data, which are incredibly convenient as a backup done automatically, and your files kept in a safe online environment that can be accessed at any time. যেটাকে আমরা বলি ক্লাউড টেকনোলজি, যেটাকে আমরা বলি ক্লাউড টেকনোলজি। এই ক্লাউড টেকনোলজির মাধ্যমে আমরা কোনো জিনিসকে অনলাইন এনভায়রনমেন্টের মধ্যে স্টোর করতে পারি এবং সেই ডেটাটাকে যে কোনো সময় ইউজ করতে পারি। দেখবে অনেকেই দেখবে ফটো গুগল ফটোজে সেভ করে রাখে, ফলে কি হয় তোমার ফোনে 1 MBও ডেটা খরচ হবে না। তুমি ইমেল আইডি যে কোনো ফোনে লগ ইন করলে সমস্ত ফটো, সমস্ত ইনফরমেশন, সমস্ত ডেটা সেই কম্পিউটারে কপি হয়ে যাবে, সেটাকে রেপ্লিকেট বলা হয়ে থাকে। ওকে ওকে, তো ব্যাকআপ আমরা বুঝলাম। এবার ডিলিটিং ফাইল। তো স্টোরিং হিউজ ডেটা অফ এ বিগ ফাইল অন এ কম্পিউটার সিস্টেম ক্যান ব্রিং পারফরমেন্স স্পিড ইন এ ইমিডিয়েট ডাউন। যে আমাদের যদি বেশি পরিমাণে ডেটা জমে যায়, যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো আমাদের ডিলিট করা প্রয়োজন। যদি কম্পিউটার সবসময় ফুল থাকে, খুব তাড়াতাড়ি কম্পিউটার কিন্তু ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। অনেকে দেখবে ফোন দেখবে ভর্তি করে রাখে, যে 16 GB মেমোরি কার্ড, 15.88 GB ভর্তি করে রেখে দিচ্ছে, 100 MB হয়তো খালি আছে। ইন্টারনাল স্টোরেজ সবসময় একটা মেসেজ আসতে থাকে, স্টোরেজ ক্যাপাসিটি ইজ লো, এরকম একটা মেসেজ সবসময়। লোকে বলে ও আছে আছে, কোনো অসুবিধা নেই। এরকম অবস্থায় প্রত্যেককেই বলছি, এরকম অবস্থায় ফোন রাখবে না। যে কোনো সময় ফোন কিন্তু খারাপ হয়ে যাবে। কারণ সবসময় দেখো যার ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে, তাকে যদি সেই পাওয়ারে রাখো, সে কিন্তু 2 দিন পরেই কিন্তু তার মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য প্রত্যেককে অ্যাডভাইস এটাই, যে কি যদি বেশি পরিমাণে ফাইল জমে যায়, প্রত্যেকে কিন্তু মিনিমাম ফোনের মধ্যে 2 থেকে 4 জিবির কাছাকাছি, মানে একটা যে ভ্যাকেন্ট পেজ, সেটা কিন্তু সবসময় রাখার চেষ্টা করুন। ওকে, নাহলে কিন্তু যে কোনো কাজ করতে গিয়ে আমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। Deleting file in order to make sure the computer is running efficiently, it is important to delete unnecessary file from time to time. Windows operating system has a disk cleanup function that is extremely quick and easy to use. তাহলে এই যে উইন্ডোজ, এটার জন্য যে ডিস্ক ক্লিন আপ, যেটা তোমাদের এক্ষুনি করে দেখালাম, দেখো এক্ষুনি আমি যে ডিস্ক ক্লিন আপটা ইউজ করলাম তোমাদেরকে, যে ডিস্ক ক্লিন আপ, এই দেখো এই যে ডিস্ক ক্লিন আপ নামটা তোমরা যদি ভুলে যাও, এই যে দেখো ডিস্ক ক্লিন আপটা ইউজ করলাম। দেখো, does not take too long to run. This utility on your computer clean all of your unwanted file and store your computer clean cache. তাহলে এই যে ক্যাচ ডেটাটাকে কিন্তু ক্লিয়ার করার জন্য এই ডিস্ক ক্লিনার ইউজ করা হয়। এবার অনেকে চায়, অনেকে সি ক্লিনার বলে একটা সফটওয়্যার ইউজ করে থাকে, যেটা ক্লিয়ার করার জন্য, এগুলো থার্ড পার্টি সফটওয়্যার। আমাদের যখন উইন্ডোজই আমাকে ডিস্ক ক্লিনার সফটওয়্যারটা দিচ্ছে ক্লিন করার জন্য, তাহলে আমরা আলাদা করে কেন থার্ড পার্টি সফটওয়্যার ডাউনলোড করতে যাব? দরকার নেই। কিন্তু আমাদের প্রত্যেকে কেউ জানি না যে এই জিনিসগুলো কি কাজ করে থাকে। উইন্ডোজের মধ্যেই সবকিছু থাকে। আরেকটা সফটওয়্যার থাকে, আমি তোমাদের একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার বলে রয়েছে। দেখো এখানে দেখাচ্ছি, দেখো ডিস্ক ডিফ্র্যাগমেন্টার বলে একটা সফটওয়্যার আমাদের কম্পিউটারে কিন্তু অলওয়েজ ইনস্টল থাকে। সেটা কি করে থাকে, মাঝে মাঝে আমাদের প্রত্যেকেরই উচিত মাসে বা 6 মাসে একবার অন্তত ডিফ্র্যাগমেন্ট করা। এটা কি করে থাকে, প্রত্যেকটা যে ফাইল রয়েছে সেটাকে মানে এক জায়গা থেকে এক জায়গার মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখে। দেখো তোমার কম্পিউটারে তুমি প্রত্যেকদিন ঘরে ঝাঁট দিচ্ছ, কিন্তু সবসময় উচিত অন্তত মাসে একবার বা যে সময় ফ্রি হবে, প্রত্যেক জিনিসকে একবার করে অন্তত মোছা। এটা কিন্তু সবসময় একটা ম্যান্ডেটারি কাজের মধ্যে পড়ে। আমরা যদি মুছে রাখি প্রত্যেকটা জিনিসকে প্রায় মাঝে মাঝে, তাহলে আমার কি হবে, কম্পিউটারটা যথেষ্ট বেশি কাজ করবে। তাহলে ডিফ্র্যাগমেন্টার কিন্তু কি করে, আমাদের যে ডেটা গুলো থাকে সেগুলোকে আবার সেই জায়গায় মানে সাজিয়ে রাখতে সাহায্য করে। Scanning of your hard drive, it is really important to scan your hard drive as another routine of your task, which you should get into a habit of your done regularly. The utility examine of a hard drive of some error could be have a direct effect on your computer effectively. This need to be done around once a week to your computer every day. Once your man increase your less frequently. তাহলে কম্পিউটারে হার্ড ডিস্কে ক্লিন করা বা স্ক্যান করা কিন্তু সব সময় জরুরি। কি হয় যে আমরা হয়তো সাপোজ এই কম্পিউটারের মধ্যে গেলাম, কম্পিউটারের মধ্যে যখন গেলাম, এই যে প্রত্যেকটা ড্রাইভ আছে,
এই ড্রাইভে গিয়ে যদি আমরা এই যে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাই, ওখানে দেখবে একটা অপশন এখানে তোমাদের দেখাচ্ছে। দেখো এখানেও দেখো, এখান থেকে আমরা ডিস্ক ক্লিন আপ করতে পারি। তার সাথে সাথে দেখো এখানে টুলসে গিয়ে দেখবো, দেখো এরর চেকিং অপশন থাকে। দেখো এই দেখো এখানে এরর চেকিং বলে একটা অপশন রয়েছে। এই এরর চেকিং জিনিসটা কি করে, তোমার কম্পিউটারের মধ্যে বা হার্ড ডিস্কের মধ্যে কোনো এরর আছে কিনা সেটা দেখতে সাহায্য করে। এই টাস্কটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। এটা কি করে, আমাদের হার্ড ডিস্ক, আমি যদি এখানে দেখো চেকিং করলাম, এটা আমি যদি চেক করি, তাহলে এটা কিন্তু আমাদের কম্পিউটারকে দেখো স্ক্যান করবে যে অটোমেটিক্যালি সিস্টেমের মধ্যে কোনো এরর আছে কিনা, সেই জিনিসগুলো দেখো চেক করবে। তাহলে আমি এখান থেকে চেক করতে দিলাম, দেখো ও চেক করছে যে এতগুলো ফাইল রেকর্ড যেগুলো রয়েছে সবকে এরকম প্রসেস করছে। দেখো খুব বেশি টাইম কিন্তু লাগবে না, এটা দেখো চেক করে নিল। দেখো চেক হয়ে যাবে, এটা চেক করে বলবে যে আমার হার্ড ডিস্কের মধ্যে কোনো কিছু এরর আছে কিনা, সমস্ত কিছু চেক করে এটাকে কমপ্লিট করে আমাকে জানিয়ে দেবে। যে বলবে না তোমার মধ্যে, তোমার হার্ড ডিস্কের মধ্যে কোনো কিছু ডিফেক্ট নেই বা সিস্টেমের মধ্যে কোনো কিছু ডিফেক্ট নেই, একটা রিপোর্ট আমাকে দিয়ে দেবে। তাহলে আমি এটা স্যাঙ্গুইন হয়ে গেলাম যে আমার কম্পিউটার ঠিকঠাক ভাবে কাজ করছে। দেখো এখানে বলে দিল ইওর ডিভাইস অর ডিস্ক ইজ সাকসেসফুলি স্ক্যান্ড। রেজাল্ট যদি আমরা দেখতে চাই, সেখানে আমাদের বলে দেবে যে এই ফার্স্টগুলো করেছি, কতগুলো ভেরিফিকেশন করেছি, কতগুলো আমার ডিফেক্ট রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন এখানে আমাকে দেখিয়ে দেবে। তাহলে আমরা এখান থেকে স্যাঙ্গুইন হয়ে গেলাম যে আমার হার্ড ডিস্কে কোনো প্রবলেম নেই। এটা আমাদের একটা কাজের মধ্যে পড়ে। এই যে ডিফ্র্যাগমেন্টিং, আমি একটু আগেই বলে দিলাম যে ডিফ্র্যাগমেন্ট করা আমাদের প্রয়োজন। দ্য কম্পিউটার হার্ড ড্রাইভ ক্যান বিকাম clogged or the numeric files are broken across various locations around the drive. The driver become reality chaotic due to the drive getting chaotic in your computer gradually slows down your speed and access information from file scattered all over the drive. তাহলে আমরা যদি অনেকগুলো কাজ করি ঘরে, একবার এই জিনিস ওখানে চলে যায় যে পেনটা তুমি খাটের উপর লিখলে খাটের উপরই পড়ে রয়ে গেল। তাহলে পেনটা তুমি যখন পরে টেবিলে গিয়ে পড়তে বসবে, তখন আর পেন পাবে না, তখন খুঁজতে তোমাকে আবার টেবিলে আসতে হবে। তাহলে ডিপ ফ্র্যাগমেন্ট কি করে, প্রত্যেকটা জিনিস যার যেখানে প্রয়োজন সেটাকে সেই জায়গায় আবার পৌঁছে দিয়ে আসে। এটা কিন্তু ডিপ ফ্র্যাগমেন্টিং করে থাকে। এই জন্য ডিপ ফ্র্যাগমেন্টিং কালেক্টস অল দ্য ডিফারেন্ট পার্ট অফ ডেটা ফাইল টুগেদার once placed in a hard drive. Then it recognize information and place the files are mostly frequent. Defragment process leads to a much faster running computer. আমি যদি ডিফ্র্যাগমেন্টার ইউজ করি, আমাদের কম্পিউটার কিন্তু যথেষ্ট ফাস্ট হয়ে যাবে। ক্লিয়ারিং ইওর ক্যাচটা কথা বললাম কুকিজ অন দ্য ইন্টারনেট ফাইল। এই কুকি জিনিসটা কি, কুকি মানে সেই বিস্কুটের কুকি নয়। কুকি জিনিসটা কি, দ্য ফোল্ডার ক্যাচ ইজ অফ টেম্পোরারি ইন্টারনেট ফোল্ডার that is called record of a file and has been viewed or downloaded in the web, included in the web page, image, music, cookies and small files. Cookies হচ্ছে small files that websites can create on your computer to help delivering personalized content of your next visit. মানে কি হয় দেখো, ক্যাচ ইনফরমেশন আমি বললাম তোমাকে, যদি একটা অনেক সেট অফ কাজ করতে বলা হয়, তখন আমাদের সেটা ইনফরমেশন ক্যাচ হিসাবে জমা থাকে। আগের ক্লাসেই বলেছিলাম, মনে করো যে তোমাকে কোনো একটা জায়গায় এ থেকে জেড এ যেতে বলা হলো, এ বি সি ডি এরকম 4টে জায়গা বলা হলো। তাহলে তোমাকে এ থেকে ডি তে যেতে বলা হলে যাওয়ার সময় তুমি বি কেও দেখে গেলে, সি কেও দেখে গেলে। তাহলে পরের বার যদি তোমাকে সিতে যেতে বলা হয়, তোমাকে আর ইনফরমেশনের জন্য ওয়েট না করে তুমি ডাইরেক্ট সিতে চলে যাবে। এরকম নয় যে ডি তে যে আবার সিতে ঘুরে আসবে, ডাইরেক্ট কিন্তু সিতে চলে যাবে। তাহলে এই যে ডেটাটা রয়েছে বা ইনফরমেশনটা রয়েছে, সেটা কিন্তু ক্যাচ ফাইলের মধ্যে থাকে। এবার সেটা আমাদের ওয়েব পেজের মধ্যে থাকে, ডাউনলোড হয় ওয়েবের মধ্যে, ইনক্লুড হয় ওয়েব পেজ। আমরা কিছু কিছু ইনসার্ট করে থাকি ওয়েব পেজ, এবার কিছু ইমেজ করি, মিউজিক করি। আর কুকি জিনিসটা কি হয়, সাপোজ তুমি একটা কোনো কিছু নেট থেকে ডাউনলোড করলে, যে ইন্টারনেট থেকে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করলে, তাহলে সফটওয়্যার ডাউনলোড করার সময় কোনো একটা ওয়েব পেজ তুমি ডাউনলোড করলে, যে ওয়েবসাইটের পেজ তুমি সেভ করে রাখলে, তাহলে সেই সেভ করা পেজ তুমি পরের বারে ক্লিক করার সময় যাতে তুমি ক্লিক করলেই চলে আসে, যেন একটা পেজ সেভ করে। তাহলে পেজটা শুধু একটা ইনফরমেশন রেখে দিলেই তো হবে না, তার সাথে আমাদের কিছু করসপন্ডিং ফাইল আমাদের সেভ করে রাখতে হবে, যেটা হেল্প করবে পরের বারে ইউজ করার জন্য, যে ওই ওয়েবসাইটটাকে খোলার জন্য। তাহলে সেই যে একটা সেট অফ ফাইল থাকে ওয়েবসাইটের মধ্যে, যেগুলো যখন আমরা প্রথমবার ডাউনলোড করি তার সাথে সাথে ইনস্টল থাকে পরের বারে ইউজ করার জন্য, সেটাকে আমরা কুকি বলে থাকি। এই জন্য আমরা যখন ব্রাউজার ক্লিনার করে থাকি, তখন বলা হয় যে কুকিটাও ক্লিয়ার করতে চাই কিনা। কুকি ক্লিয়ার করলে, ক্যাচ ক্লিয়ার করলে দেখবে কম্পিউটার আস্তে আস্তে ফাস্ট হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে অটোমেটিক আপডেটিং। তাহলে আমাদের প্রত্যেক সময় বলেছিলাম, যখন ভাইরাস থাকে, এরকম উইন্ডোজও সবসময় আমাদের আপডেট করতে হয়। আপডেট যদি না করি, কম্পিউটার হ্যাকার্স আর ডিটারমাইন্ড টু
ডিস্টেবিলাইজ কম্পিউটার সফটওয়্যার থ্রু দেয়ার ম্যালিসিয়াস প্রোগ্রাম। বিভিন্ন ম্যালিসিয়াস প্রোগ্রাম হয়ে থাকে যেগুলো আমাদের কম্পিউটার পক্ষে ডেঞ্জারের জিনিস হয়ে থাকে, ম্যালিসিয়াস প্রোগ্রাম, যেটাকে আমরা ম্যালওয়্যার বলে থাকি। এই ম্যালিসিয়াস প্রোগ্রামের মাধ্যমে কি করে থাকে, আমাদের কম্পিউটারটাকে স্লো করার চেষ্টা করে। A number of big companies like Microsoft patch their product in order to ensure their safety. এই যে প্যাচ একটা কথা, অনেক সময় দেখবে প্যাচ বলে একটা জিনিস ইনস্টল করা হয়। তোমরা যদি কোনো কিছু সফটওয়্যার ডাউনলোড করো বা কোনো কিছু থার্ড পার্টি ডাউনলোড করে একটা সফটওয়্যার থেকে প্যাচ করার জন্য, প্যাচ মানে কি, যে সেফটির ইনশিওর করার জন্য করে থাকে। সাপোজ তোমার একটা ঘর তৈরি করলে, এবার ঘরের মধ্যে তুমি যে যে দরজা তৈরি করলে তাতে কোনো রকমের চাবি দিলে না, তাহলে কি হবে, যে কেউ চাইলে সেখানে ঢুকে যাবে। তাহলে তুমি যদি দরজা একটা চাবি দিয়ে দাও, তাহলে লোকের ঘরটা তো দেখতে পাবে, ঘরটা তো কাছে পৌঁছেও যাবে, কিন্তু চাবি না থাকলে সেটা খুলতে পারবে না। এই প্যাচটা হচ্ছে সেই ধরনের চাবি, মানে তুমি ঘর পেয়ে যাবে। তাহলে তুমি কম্পিউটার থেকে দেখবে ইন্টারনেটে যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করবে, ডাউনলোড করবে, যেগুলো পেইড সফটওয়্যার হয়ে থাকে, ডাউনলোড করবে, সফটওয়্যার টোটাল ডাউনলোড হয়ে যাবে, কিন্তু দেখবে ওখানে বলবে যে রেজিস্ট্রেশন কি দাও, মানে তুমি ঢোকার জন্য চাবির যে কোড থাকে সেই চাবির কোডটা দাও। তুমি তখন, তোমার কাছে কোনো অ্যাক্সেস কোড নেই, তুমি তখন সফটওয়্যার ইনস্টল করেও তোমার আর কোনো কিছু কাজে লাগবে না। তাহলে তোমাকে করতে হবে প্যাচ, মানে তোমাকে একটা ডুপ্লিকেট চাবি করতে হবে, সেই চাবি দিয়ে তুমি সফটওয়্যারটা ইউজ করতে পারো। এবার যদি কম্পিউটারে এই জন্য প্রত্যেক সফটওয়্যার কি করে থাকে, এই প্যাচটা কিন্তু একটা দিয়ে থাকে তাদের নিজস্ব সিকিউরিটির জন্য। এই জন্য দেখবে প্রত্যেকে হটস্টার বলো, নেটফ্লিক্স বলো, প্রত্যেকে চাইলেই কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। হটস্টার ডাউনলোড করে নিলে, ডাউনলোড করার পরে দেখবে কারো কারো দেখবে ফ্রি ভার্সন আছে, কারো কারো দেখবে ভিআইপি মেম্বারশিপ, কারো কারো আবার প্রিমিয়াম মেম্বারশিপ। এই ভিআইপি প্রিমিয়াম মেম্বারশিপ কি, তুমি যে প্যাচ ইউজ করবে, মানে তোমার নাম্বারটা রেজিস্টার হয়ে যাবে তুমি ভিআইপি মেম্বারশিপের জন্য, তার মানে প্যাচ হয়ে গেল তোমার নাম্বার, এবার তুমি ওটিপি দিয়ে সেটাকে লগ ইন করে নিতে পারবে। এবার তোমার যদি এই প্যাচ না করা থাকে বা রিচার্জ না করা থাকে, তুমি কিন্তু ফ্রি ভার্সনটা ইউজ করতে পারবে, যেগুলো ভিআইপি কন্টেন্ট থাকবে সেগুলো কিন্তু তুমি আর ইউজ করতে পারবে না, বা প্রিমিয়াম কন্টেন্ট তুমি ইউজ করতে পারবে না। বুঝে গেছে? তাহলে এই অটোমেটিক আপডেট জিনিসটা কি, আমাদের কম্পিউটারের মধ্যে বা আমাদের যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে উইন্ডোজ আপডেট কিন্তু খুব ম্যান্ডেটরি, যেগুলো অটোমেটিক্যালি জেনারেলি হয়ে থাকে। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি হয়, 11 এর ক্ষেত্রে অটোমেটিক করা রয়েছে, উইন্ডোজ 7 এক্সপির ক্ষেত্রে এগুলো অটোমেটিক থাকে না, এগুলোকে অফ করা যায়। This update can be automatically by clicking on the start button, and the Windows update ensure that you will set your information install update automatically. তাহলে প্রত্যেকের দেখবে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি যদি এখানে কন্ট্রোল প্যানেলে যাই, আমার কম্পিউটারে এই দেখুন এখানে একটা অপশন আছে, দেখো উইন্ডোজ আপডেট বলে। এই উইন্ডোজ আপডেটে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে উইন্ডোজ আমাকে দেখাবে যে আমার সফটওয়্যার কোনো কিছু আপডেট করার প্রয়োজন আছে কিনা। দেখো আমার অলরেডি সবকিছু আপডেট আছে বলে এখানে দেখা গেল উইন্ডোজ ইজ আপ টু ডেট। যদি না থাকে তোমাকে দেখাবে উইন্ডোজ নিড ইউর আপডেট। এবার তোমার যদি মনে হয় চেক করার আপডেট, তো এখানে অপশন আছে চেক ফর আপডেট। তুমি এখানে চেক ফর আপডেটে ক্লিক করে এখানে যে চেকিং ফর আপডেটস হবে, যদি প্রয়োজন হয় আপডেটের, এখানে দেখাবে এই সফটওয়্যারটার আপডেট এসেছে, আপনি আপডেট করে নিতে পারেন। ওকে, সেটা আমরা এখান থেকে করতে পারি। তাহলে আপডেট করে রাখলে আমাদের সুবিধা কি, যে কোনো কিছু যদি নতুন কিছু ইনফরমেশন এসে থাকে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে দেখতে পারি। ওকে, চলো এবার নেক্সট, চেকিং ফর ভাইরাস। যে আমরা অনেক সময় দেখো, অনেক সময় কি হয় যে বিভিন্ন হ্যাকাররা কি করে, তাদের ইনফরমেশন বা তাদের ভাইরাস প্রোগ্রাম তৈরি করে থাকে, যে যেগুলো দিয়ে আমাদের ইনফরমেশন চুরি করে থাকে। ভাইরাস কম্পিউটারের মতো এরকম নয় যে শরীর খারাপের জন্য ভাইরাস, আমি হাত দিয়ে দিলাম, টাচ করে দিলাম, হেঁচে দিলাম, ভাইরাস চলে গেল, সেরকম ব্যাপার নয়। ভাইরাস কম্পিউটারের ভাইরাস কিন্তু কোনো রকম রোগ নয়, ভাইরাস ইজ এ প্রোগ্রামিং। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ভাইরাস আমাদের যেমন ভাইরাস একটা রোগ হয়, কিন্তু ভাইরাস কিন্তু একটা রোগ নয়, ইজ এ প্রোগ্রাম বা এক ধরনের সফটওয়্যারই হয় ভাইরাস। সেটা কি, তাকে সেট অফ ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তুমি এই জায়গায় গিয়ে এই জিনিসটা চুরি করে আনবে। তো ইনস্টলিং, এই এটাকে আটকানোর জন্য কি করতে হয়, আমাদের অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হয়। Thus computer as the vulnerable to the range of the virus, these virus are transmitted in your computer via infected email attachment. বিভিন্ন ভাবে ভাইরাস আমাদের স্প্রেড করতে পারে। অনেক সময় ইমেল, অনেক সময় দেখবো অনেকের ইমেল আসে বা ফোনে মেসেজ আসে যে আপনি 10 লক্ষ টাকা জিতে গেছেন, যে ক্লেম করতে গেলে এই লিঙ্কে ক্লিক করুন। প্রত্যেকে সুন্দর করে লিঙ্ক ক্লিক করল। প্রত্যেকের আবার এরকম আছে দেখবে মেসেজে, অ্যামাজনে 1 টাকায় পেন ড্রাইভ অর্ডার করুন। তোমরা কি করলে, বাহ 1 টাকায় পেন ড্রাইভ অর্ডার, গেল লিঙ্কে খুলে নিলে, ভালো খুলে নিলে।
এই এটা এই জায়গায় শেয়ার করুন, 10টা গ্রুপে শেয়ার করুন, তাহলে আপনার মঙ্গল হবে, না হলে হচ্ছে আপনার এত বছর খারাপ যাবে। তো প্রত্যেকে আমরা কি করি, না বুঝে টুঝে ও এ হয়ে যাবে ও হয়ে যাবে শেয়ার করে দেবো। এই জিনিসগুলো জীবনে করার চেষ্টা করবে না। লাস্ট ওই স্যার যে লিঙ্ক গুলো থাকে, বলো। স্যার এগুলো যাতে না আসে তার জন্য কি করতে হবে? কিছু নয়, আসবে প্রত্যেক জিনিস। দেখো তুমি সবকিছু জিনিস তো তুমি আটকাতে পারবে না। যেমন ফেক কল গুলো এসে থাকে, এর জন্য আমরা হার্ডলি ফোনের মধ্যে ডিএনডি অন করে রাখতে পারি। কিন্তু এই মেসেজ গুলো কি করে বলো, তোমার আমার বন্ধু শেয়ার করছে গ্রুপে, তাহলে তুমি এরকম করতে পারো, গ্রুপের নিয়ম করবে যে এইগুলো এই গ্রুপে শেয়ার করা যাবে না, শেয়ার করলে রিমুভ করে দেবো। এইরকম রুল করতে পারো, বাকি আমরা কিছু করতে পারি না। মেসেজের ক্ষেত্রে আমরা ডিএনডি অন করতে পারি। তোমরা ফোনে যাবে, ফোনে যে 1909 তে স্টার্ট ডিএনডি 0 বলে একটা মেসেজ পাঠিয়ে দেবে, তাহলে তোমার ফোনে আর এই ধরনের মেসেজ আসবে না। ইমেলে যদি এসে থাকে, যেই ইমেল থেকে এটা এসেছে সেই ইমেল ওপেন করে নিচে দেখবে আনসাবস্ক্রাইব বলে একটা বটন আছে, আনসাবস্ক্রাইব করলে আর ওই জায়গা থেকে ইমেল আসবে না। তো আমাদের এগুলো স্টপ করতে পারি। এবার প্রত্যেকেই দেখো যে যার মানুষ, তো আমরা একটু উইক ব্যাপারটা, যে আমাদের যদি একটু ভয় দেখিয়ে দেয় এটা না করলে তোমার এর সাথে খারাপ হবে, তোমার বাবার এই হবে, মায়ের এই হবে, তো আমরা মনে উইক থাকি, বাবা শেয়ার করে দিই, না হলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে। এইসব যদি হতো তাহলে অনেক কিছু হয়ে যেত। এগুলো মানুষের মনের উইকনেস থেকে এগুলো করতে চায়, এগুলো কিন্তু এক ধরনের ভাইরাস থাকে। অন্তত কেউ অন্তত এই জিনিসগুলো, এই 1 টাকার মেসেজ চলে এলো, এই লিঙ্কে ক্লিক করুন, 1 টাকায় পেন ড্রাইভ পেয়ে যান, তো এই জিনিসগুলো কেউ কিন্তু ভুলেও ওপেন করার চেষ্টা করবে না। যদি আসে ডাইরেক্ট ডিলিট করবে। ওকে, এগুলো কিন্তু ভাইরাসে তোমার ফোনের ইনফরমেশন কিন্তু টোটালটাই চলে যায়, টোটালটাই চুরি হয়ে যায় এখান থেকে। এই পারপাসে কিন্তু করা হয়ে থাকে। ওকে, খেয়াল করবে এই জিনিসগুলো। দ্য ভাইরাস ইজ কল্ড এ ওর্মস, এই জিনিসগুলোকে ওর্ম বলা হয়। Okay, that can be spread over the internet. The virus are used by the criminals in order to gather personal information. Thus, worm can also have serious consequences. Virus have their capability of gathering financial information, select data such as password and the username. তো এইভাবে ভাইরাস কিন্তু আমাদের ডেটা চুরি করে নিতে পারে। প্রেজেন্টলি দেখবে, অনেকে দেখবে এটিএম কার্ডে, দেখবে অনেকে এটিএম কার্ডের নিচে চুরি হয়ে থাকে, চুরি করে থাকে। কি হয় যে এটিএম কার্ডের এখানে কিপ্যাড থাকে, এরকম কিপ্যাড থাকে, কিপ্যাডে তুমি এখানে এন্টার করলে এর নিচে একটা ডিভাইসকে ইনস্টল করে রাখা হয়, যেটা এখানে কি হয়, স্ট্রাইক করে। মানে কি হয়, তুমি এখানে গেলে এই জায়গায় তুমি যে এখানে এখানে এর সাথে প্যারালালি তোমাকে একটা ড্রাইভ তোমাকে এখানে ইনস্টল করে রাখা আছে। এরই প্যারালালি নিচে যেমন কার্বন পেপার হয় না, সেরকম একটা পেপার কি হয় তোমার এখান থেকে ইনসার্ট করে রাখা আছে। তাহলে তুমি এখানে স্ট্রাইক করলে 1, সঙ্গে সঙ্গে এখানে উঠে গেল 1। তুমি এখানে 9 টিপলে এখানে উঠে গেল 9, এখানে টিপলে 8, এখানে উঠে গেল 8। তারপর তুমি পাসওয়ার্ড এন্টার করলে তাহলে এটা দেখবে এখানে চলে গেল। এটা এই জন্য কি হলো, তাহলে তোমার যে তুমি যেখানে এন্টার করলে এটিএম এ ঢুকলে, তাহলে তুমি সেখানে ইউজার নেম পাসওয়ার্ড, যা পাসওয়ার্ড তুমি এন্ট্রি করবে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে পরে তোমার ওখান থেকে টাকা সবাই চুরি করে নিতে পারবে। এই জন্য সবচেয়ে ভালো মেথড কি জানো, যে মানে তোমরা যদি কোনো সাইবার ক্যাফেতে কোনো জায়গায় তোমাদের দিক থেকে পেমেন্ট করতে চাও, তখন ওখানে কিবোর্ড ইউজ না করে ওখানে একটা ভার্চুয়াল কিবোর্ড বলে একটা অপশন চলে আসে। আগের দিনই আমি তোমাদের দেখিয়েছিলাম এইরকম অন স্ক্রিন কিবোর্ড বলে, আগের দিনই তোমাদের আমি ক্লাসে দেখিয়েছিলাম অন স্ক্রিন কিবোর্ড বলে। তাহলে এটা যখন আসবে, তাহলে তুমি এটা এখান থেকে যখন 1 2 3 4 এই জায়গাগুলো এন্ট্রি করবে, তখন তুমি একটাগুলো স্ক্রিনের পার্টিকুলার জায়গায় তো করছো না, তুমি ডিফারেন্ট জায়গায় করছো। প্লাস তোমরা যদি দেখো এইখানে আমি 8 টিপছি, এই জায়গাতে এই জায়গায় আমি 8 টিপলাম, আমি যদি এখানে নিচে নামিয়ে আসি এখানে 9 টিপি, তাহলে এই 9 বলো 8 বলো, একবার এখানে টেপা হলো একবার এখানে টেপা হলো, তাহলে স্ক্রিন এখান থেকে কখনোই আইডেন্টিফাই করবে না যে আমি কোন বাটনটা প্রেস করেছি। ভার্চুয়াল কিবোর্ড কিন্তু এইভাবে হয়ে থাকে। তাহলে দেখবে আমরা যদি ইয়োনো সফটওয়্যার ইউজ করে থাকি, ইয়োনোতে দেখবে যে পাসকোড থাকে, সেটা দেখবে প্রত্যেক সময় অল্টারনেট হয়। যে দেখবে 1 2 3 4 এরকম পাসকোড থাকে না, আমি তোমাদের এখন দেখাতে পারবো না, যদি অফলাইন ক্লাসে আসো তখন আমি তোমাদের যারা রয়েছে তাদেরকে দেখাতে পারবো। সবসময় কিন্তু কোডটা চেঞ্জ হয়ে যায়, 1 2 3 4 এই প্যাটার্নে থাকে না। প্রথমে 9 এসে যাবে, 8 7, পরের বারে যখন খুলবে 7 5 4 এরকম অল্টারনেট চেঞ্জ হয়ে যায়। ফলে স্ক্রিনের উপর থেকে আমরা কখনোই আইডেন্টিফাই করতে পারবো না আমরা কি পাসকোড দিয়েছি। এটা কিন্তু ভার্চুয়াল কিবোর্ডের যথেষ্ট বেশি ইনফরমেশন বা সেফ রাখার জন্য প্রয়োজন। ওকে, hence making adequate arrangement of the prevention always better than cure. Installing enough antivirus protection program for the
computer for a best way to protect our computer. তো এরকম বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমাদের রয়েছে, এই যে ম্যাকফ্রি, এভিজি, আভাস্ট রয়েছে, কুইকহিল রয়েছে, ক্যাসপারস্কি রয়েছে, K7 রয়েছে, প্রচুর অ্যান্টিভাইরাস এরকম থাকে। স্পেশালি অনেকে ইউজ করতে বলে, বিভিন্ন বই টইতে এখন লেখা রয়েছে নর্টন অ্যান্টিভাইরাস, আর ইনস্টল করার সময় এখন ফ্রিতেই দিয়ে দেয় অনেকে ম্যাকফ্রি অ্যান্টিভাইরাস। দুটোর কোনোটাই কাজ করে না। এই ম্যাকফ্রি বলো, এভিজি যেগুলো ফ্রিতে দেয় ওগুলো ঠিকভাবে কোনোটাই কাজ করে না, বলে কাজ করে কিন্তু কেউই কোনো রকম কাজ করে না। তো এরকম অ্যান্টিভাইরাস সফটওয়্যার থেকে যেগুলো আমরা ফোনে ইনস্টল করতে পারি, কম্পিউটারে ইনস্টল করতে পারি, যাতে ভাইরাস আমাদের কম্পিউটারের মধ্যে না আসে। এছাড়া ভাইরাস ছাড়াও কিছু অ্যান্টি ম্যালওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার আমাদেরকে ইনস্টল করতে হয়ে থাকে। যে malware, spyware and adware pose the significant threat on your online privacy and the smooth running to your computer. আমাদের কম্পিউটার ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা নেই, হঠাৎ করে কি হলো যে কম্পিউটারের মধ্যে malware ঢুকে গেল। তাহলে malware ঢুকে গেলে কি হয়, আমাদের সমস্ত কিছু ডেটা চুরি করে নিয়ে সে আমাদের কম্পিউটারের মধ্যে ইট ক্যান অলসো দেখো কজ দ্য ব্লক অ্যাক্সেস ফর এ সার্টেন ওয়েবসাইট। তাহলে এই যে malware বা ম্যালিসিয়াস সফটওয়্যার কি হয়, স্পাইওয়্যার, যেগুলো ইজিলি কিন্তু আমরা কম্পিউটার থেকে হার্ড টু রিমুভ ইউর কম্পিউটার, আমরা কিন্তু ইজিলি কম্পিউটার থেকে ডিলিট করতে পারি না ম্যালওয়্যারকে। এই জন্য উই স্টপ রানিং অ্যান্টিভাইরাস সফটওয়্যার, স্ক্যান ইউর হার্ড ডিস্ক, পার্সোনাল ইনফরমেশন সবকিছু স্ক্যান করে নেয়, সাচ এস ক্রেডিট কার্ড নাম্বার, সমস্ত কিছু ক্রিমিনাল পোর্শন, এগুলো কিন্তু ম্যালওয়্যারের মাধ্যমে চুরি করে হয়ে থাকে। malware তোমার স্পাইওয়্যার এই চুরিগুলো করে থাকে। স্পাইওয়্যার ক্যান স্পাই ইউর কম্পিউটার অন অনলাইন অ্যাক্টিভিটিস, মানে তুমি কোন ওয়েবসাইটে যাচ্ছ, কি করছো, আনওয়ান্টেড প্রোগ্রাম অন ইউর কম্পিউটার। অ্যাডওয়্যার ইউজ হয় তো কমার্শিয়াল কোম্পানিসে, তুমি হঠাৎ করে খুললে যে ওয়েবসাইটে গেলে যে একটা কোনো কিছু সার্চ করতে, দেখবে প্রচুর পরিমাণে অ্যাড চলে আসে। এই জন্য আমাদের কম্পিউটারের মধ্যে অ্যাড ব্লকার ইনস্টল করতে হয়। এই অ্যাড ব্লকার ইনস্টল করলে আমাদের এই যে দেখো আমি এখানে ইনস্টল করে রেখেছি, এই যে এখানে দেখো অ্যাড ব্লকার বলে একটা সফটওয়্যার এখানে রয়েছে। দেখো এই অ্যাড ব্লকার আমি ইনস্টল করে রেখেছি যাতে আমার কম্পিউটারের মধ্যে অ্যাড না আসে। এটা আমরা চাইলে ফোনের মধ্যে, ক্রোমের মধ্যে এই অ্যাড ব্লকার ইনস্টল করে রাখতে পারি যাতে আমার কম্পিউটারের মধ্যে অ্যাড বেশি আসবে না। আচ্ছা, in order to ensure that they fall victim of a install anti spyware software, এই জন্য আমাদের অ্যান্টি স্পাইওয়্যার সফটওয়্যার ইনস্টল করতে রাখবে। they work for the same of antivirus software, the free downloadable product of the adware and the Microsoft Defender। এই জন্য মাইক্রোসফট ডিফেন্ডার দেখো প্রত্যেকের কম্পিউটারে থাকে। এই একটু আগেই দেখাচ্ছিলাম যেরকম উইন্ডোজ আপডেট যেরকম আছে, যেরকম উইন্ডোজের মধ্যে দেখো এই যে মাইক্রোসফট ডিফেন্ডার বলে একটা সফটওয়্যার আছে। এই যে মাইক্রোসফট ডিফেন্ডার আছে, সে কি করে থাকে, আমাদের এই যে এখানে সমস্ত কিছু মালওয়্যার, স্পাইওয়্যারকে দেখো এটা এখানে লেখা আছে, দেখো প্রোটেক্ট এগেনস্ট স্পাইওয়্যার অ্যান্ড পোটেনশিয়ালি আনওয়ান্টেড সফটওয়্যার। মানে এরকম আমাদের যে স্পাইওয়্যারকে মেনটেন করার জন্য আমাদের উইন্ডোজ ডিফেন্ডার থাকে। ওকে, যেটা আমাদের খুবই ইউজফুল একটা ইনফরমেশন। আচ্ছা, তো as the with antivirus software, the free version may not be quite comprehensive as their paid components such as provided decent level of protection। অবশ্যই যে যদি কিনে থাকে সে যতটা বেশি ইউজফুল হবে, ফ্রি ভার্সন ততটা বেশি ইউজফুল হবে না, এটা তো স্বাভাবিক কথা। ওকে, চলো, তো আমাদের মোটামুটি অ্যান্টিভাইরাস, মালওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার সম্পর্কে আমাদের মোটামুটি একটা কনসেপ্ট এলো। তো কারো কোনো কোশ্চেন আছে যদি বল। ওকে, চলো আর একটু আমাদের জিনিস আছে আমরা করে নিই। সেট আপ এ ফায়ারওয়াল। ফায়ারওয়াল জিনিসটা কি, দেখো আমি এখানে যখন করাচ্ছিলাম, দেখো উইন্ডোজ আপডেট, তার পাশে দেখো উইন্ডোজ ডিফেন্ডার বললাম, তার পাশে দেখো একটা জিনিস রয়েছে উইন্ডোজ ফায়ারওয়াল। কি বলেছে, সেট ফায়ারওয়াল সিকিউরিটি অপশন টু হেল্প টু প্রোটেক্ট ইউর কম্পিউটার, টু হেল্প ইউর প্রোটেক্টর ফ্রম হ্যাকার্স অ্যান্ড দ্য ম্যালিসিয়াস সফটওয়্যার। এই জন্য উইন্ডোজ ফায়ারওয়াল ইউজ করা হয়। ফায়ারওয়াল জিনিসটা কি, firewalls are significant way of protecting your computer from some of the threats you have created up into a cyberspace world. Firewall are an effective way of a safeguard of from hacker, virus and the OMS. These viruses can endanger our personal information that are kept on your computer. Firewall as a barrier between your computer and a world outside. But firewall are not enough to real at once. They alone cannot protect your computer from your online threats. The firewall should be used by a conjunction with other form of the computer security such as anti-virus software.
মানে কি একটু, আচ্ছা আমি এটা পড়ে দিই তারপর তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। উইন্ডোজ প্যাকিং কন্টেন্স এ ডেস্কটপ ফায়ারওয়াল, যেটা আমি দেখালাম, ফর হুইচ ইউ ডু নট নিড টু পে and provide a basic level of security. The broadband internet router that is used for internet connection is also a firewall, but into it, which can be controlled via your computer and which is password protected. মানে কি ফায়ারওয়াল জিনিসটা কি সেটা সম্পর্কে একটু তোমাদের ইনফরমেশন দিচ্ছি। দেখো, তো আমাদের এখানে আমরা এখানে বসবাস করি, এই জায়গাটা আমরা আছি। তো এর বাইরে কি করি আমরা, কি করি এরকম করে একটা বেড়া দিয়ে রাখি। তাহলে কেউ যদি ঢুকতে চায় তাহলে এই বেড়াটা ভেঙে তাকে ঢুকতে হবে। তাহলে যদি আমরা একটা বেড়া দিয়ে থাকি তাহলে কি হবে, এই বেড়াটা ভাঙলেই আমাদের কাছে পৌঁছে যাবে। তার জায়গায় এবার আমরা কি করলাম, একটা বেড়ার জায়গায় দুটো বেড়া দেওয়া শুরু করলাম। একটা বেড়া দিয়েছিলাম, তার বাইরে আমরা কিলাম আরেকটা বেড়া দিয়ে দিলাম, দেখলাম আরেকটা বেড়াকে নিয়ে এসে আমরা দিয়ে দিলাম। তাহলে দুটো বেড়া দিয়ে দিলে তার মানে এখান থেকে যে ঢুকবে তাকে একটু বেশি কষ্ট পেতে হবে। তারপর তিনটে বেড়া দিয়ে দিলাম, তাহলে আরো বেশি তাকে ঢুকতে কষ্ট হবে। প্রথম বেড়াটাকে খুব বেশি একদম 10 ফুট উঁচু একটা দেওয়াল তুলে দিলাম, তারপরে একটা কাঁটা তারের বেড়া দিয়ে দিলাম, মানে আরেকটা 5 ফুটের বেড়া দিলাম, একদম লাস্টে একটা কাঁটা তারের বেড়া কারেন্ট দিয়ে করে দিলাম। তাহলে এবার আমরা কি ঢুকতে পারবো? এবার ঢুকতে গেলে আমাদের যথেষ্ট বেশি সফটওয়্যার স্ট্রং লোক আসতে হবে। প্রথমে একজন হাল্ককে নিয়ে আসতে হবে, সে 10 ফুট ভাঙবে। তারপরে 5 ফুটের জন্য আয়রন ম্যানকে নিয়ে আসতে হবে। তারপর একদম লাস্টে কাঁটা তারের বেড়ার জন্য আমাদের পাওয়ার সাপ্লাই কাট করতে হবে। তাহলে এতগুলো প্রসেস করতে গেলে তাহলে একটা টাইম লাগবে। সেই টাইমের মধ্যে আমরা সেই টাইম পর্যন্ত আমরা ডেটাকে স্টোর করে রাখতে পারবো। প্লাস সবার কাছে তো স্ট্রং এরকম ওয়েপন থাকবে না ঢোকার জন্য। তার মানে ফায়ারওয়াল, শুধুমাত্র ফায়ারওয়াল থাকলে কিন্তু হবে না। ফায়ারওয়াল একটা ওয়ান লেভেল অফ সিকিউরিটি করতে থাকে। সেই ফায়ারওয়ালকে স্ট্রং করে কি বা তাকে হেল্প করে কে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার হেল্প করে তাকে ফায়ারওয়ালটাকে আরেকটা নতুন ফায়ারওয়াল তৈরি করতে। বা আমরা যখন এই জন্য কম্পিউটারের মধ্যে যখন কোনো একটা জায়গায় পাসওয়ার্ড এন্ট্রি করি, যখন এই জায়গায় সাপোজ আমাদের টাকা রয়েছে, তাহলে কি হয়, এরকম করে ফায়ারওয়াল থাকে চারিদিকে। তাহলে আমরা যখন এই জায়গায় ঢুকতে চাই তখন কি হয়, ওটিপি ব্যাপারটা একটা আমরা জানি। ওটিপি কি হয়, দেখবে যে 10 মিনিটের জন্য ওটিপি হয়। তাহলে কি হয়, এই জায়গা ব্রেক করা যায় না। ওটিপি এন্টার যখন আমরা পিন জেনারেট করি তখন এই জায়গা দিয়ে এইরকম প্রসেস একটা পথ তৈরি হয়, যে পথটা এর মধ্যে যায়। তাহলে এই পার্টিকুলার আমাকে এই পথ দিয়ে গেলেই কিন্তু আমি এই জায়গায় ঢুকতে পারবো। তাহলে আমি যখন ওটিপি ক্রিয়েট করলাম, জেনারেট করলাম, এটা একটা পথ তৈরি হলো। পার্টিকুলার ইউজারই জানে যে এই পথটা কোথা দিয়ে গেছে। তাহলে যদি বাইরে থেকে কোনো আউটসাইড পার্সন যায়, সে যদি একটা লেয়ার দিয়ে ঢোকে, সে কিন্তু এখানে ঢোকার পরে সে বুঝতে পারবে না তাকে কোন দিকে যেতে হবে। তাহলে এটা 10 মিনিটের মধ্যে সে এখানটা খুঁজে পাবে না পথ। তাহলে এই লেয়ারে যদি এখান দিয়ে যদি ঢুকেও যায়, পরের লেয়ারে গিয়ে কিন্তু সে আবার পরের জিনিসটা খুঁজে পাবে না। তাহলে পার্টিকুলার 10 মিনিটের জন্য এই পথটা থাকে, 10 মিনিট পরে এই পথটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই জন্য ওটিপি দেখবে 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য ভ্যালিড থাকে, তারপর আর কিন্তু ভ্যালিড থাকে না। এইভাবে কিন্তু আমাদের ওটিপি তৈরি হয়। ওটিপি জেনারেট যেটা হয়ে থাকে, এই প্রসেস কিন্তু আমাদের হয়ে থাকে। ওকে, সবার বোঝা গেছে ব্যাপারটা? ওকে, তাহলে ফায়ারওয়াল কি করে, আমাদের এভাবে কম্পিউটার ডেটা প্রোটেক্ট করে উইথ দ্য হেল্প অফ এ অ্যান্টিভাইরাস সফটওয়্যার। ক্লিনিং অফ কম্পিউটার, আমি অলরেডি বললাম যে আমাদের এইসব কম্পিউটার ক্লিন থাকা সবসময় প্রয়োজন। যে এনশিওরিং দ্যাট এ কম্পিউটার ইজ ক্লিন অ্যান্ড ডাস্ট এভরিডে, যে হাইজেনিক কন্ডিশনে মেক শিওর ইজ কম্পিউটার ইজ টার্নড অফ অ্যান্ড আনপ্লাগড বিফোর ইট ইজ ক্লিনড ইট। আমরা মাঝে মাঝে ভিতরে যে ধুলো টুলো ঝাড়তে হয় কম্পিউটারের সিপিইউ এর মধ্যে, কেউ আবার ভুলেও কম্পিউটার পরিষ্কার করবে বলে সার্ফ জল নিয়ে আবার ডুবিয়ে দেবে না। ঠিক আছে, কম্পিউটারে আবার কেউ মনে হলো একটু কম্পিউটারটা নোংরা হয়ে গেছে, ধুলো হয়ে গেছে, একটু সার্ফ এক্সেল দিয়ে একটু ঘষে দিলাম, একটু স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে দিলাম, এইসব ভুলেও কেউ করবে না। কিন্তু কম্পিউটার যখন মুছবে তখন শুধুমাত্র ধুলো ঝাড়ার জন্য মুছবে, জল কিন্তু একদম দেবে না, সব ফুস হয়ে যাবে। ঠিক আছে, you can buy a specialist computer cleaning product which use a damp, lint-free, soft cloth and gently disorder the dirt from a keyboard on a exterior of a computer. A computer mouse is particularly susceptible for dirt and making it difficult to control. To clean your mouse, turn your retaining and the button of a mouse and anti-clockwise and remove your mouse ball. So you can use the soft clean board to remove your dust from your inside your mouse. এভাবে আমরা পরিষ্কার আমাদের কম্পিউটার করতে হবে। বেটার কম্পিউটার ইউজের জন্য এসি রুমে কম্পিউটার রাখা সব থেকে ভালো। ওই জন্য দেখবে যে কোনো জায়গায় কম্পিউটার থাকলে সে রুমটা এসি করা হয়, কারণ কম্পিউটারের মাথা ঠান্ডা করার প্রয়োজন রয়েছে। গরম যদি কম্পিউটার হয়ে যায় খুব তাড়াতাড়ি ক্র্যাশ করবে। এই জন্য কম্পিউটারের সিপিইউ এর উপর দেখবে, প্রসেসরের উপর দেখবে সবসময় একটা ফ্যান সবসময় ঘুরে।
কম্পিউটারের ওই ফ্যান যদি অফ হয়ে যায় বা যদি বন্ধ হয়ে যায়, কম্পিউটার কিন্তু সঙ্গে সঙ্গেই শাট ডাউন হয়ে যাবে। ফ্যান কিন্তু থাকা ম্যান্ডেটারি কম্পিউটারের মধ্যে। এবার এই জন্য যারা এই গেম খেলে তাদের দেখবে কম্পিউটারের মধ্যে 4টা-5টা ফ্যান থাকে সিপিইউ কে ঠান্ডা রাখার জন্য। It is important to deal with any spillings of your computer keyboard quickly. Turn off your computer and then turn on the keyboard on the side of a drain of excess. Use soft clean of a mop to detain liquid and let the computer dry before using it again. এইভাবে আমরা কম্পিউটারের মানে প্রত্যেকটা কম্পোনেন্টকে ক্লিয়ার হিসেবে রাখাটা আমাদের ম্যান্ডেটরি। ওকে, আচ্ছা, তো এটা আমাদের কমপ্লিট। তো তোমরা পড়ে আসবে, নেক্সট দিন আমরা এখান থেকে এমসিকিউ করব কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম থেকে। আমরা পরের দিন ফার্স্ট এক্সারসাইজ কিছু এমসিকিউ আমরা এখান থেকে করব। ওকে, তো এটা আমাদের চ্যাপ্টার কমপ্লিট হলো, কম্পোনেন্টস অফ দ্য কম্পিউটার। দুটো পার্ট পড়লাম, যেখান থেকে আমাদের এমসিকিউ করব। বলো, কারো কোনো ডাউট আছে, কোনো কোশ্চেন? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।